রিটেনে কীভাবে আসে, মানে একটা আইটেম যে আইটেমটা কোনো একটা রিটেন পরীক্ষায় বাদ যায় নাই ওরকম দরকারি বিষয়, কিন্তু আবার ফ্রিতেও কোনো পরীক্ষায় তেমন একটা বাদ যায় না। মানে পার্সপেসিসের জায়গা থেকে প্রশ্ন আসে তিনভাবে। একটা প্রশ্ন আসবে কোনো একটা বাক্যে কোনো একটা শব্দ আন্ডারলাইন করা থাকবে, বোল্ড করা থাকবে, ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ থাকবে। বাক্যস্থিত বাক্যের অবস্থানের বিচারে এই শব্দটার পরিচয় কি? সাউন্ড, এই একটু সাউন্ড দেখো, সাউন্ড নাকি ক্লিয়ার হচ্ছে না, স্টুডেন্টরা বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন শুনুন তাহলে। একটা প্রশ্ন হচ্ছে একটা 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 শব্দ বাক্যের মধ্যে আন্ডারলাইন করা থাকবে, ওই আন্ডারলাইন করা শব্দটা বাক্যের অবস্থানের বিচারে তার পরিচয় কি? এটা এক ধরনের পরিচয়, ওটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্সপেসিসের একটা ক্লাস, ওটা আমরা আগে করছি। আর একটা প্রশ্ন আসতে পারে, কোনো একটা শব্দ দিল, এই শব্দটার অ্যাডজেক্টিভ কি, এই শব্দটার ভার্ব কি, এই শব্দটার নাউন কি। অপশনের মধ্যে চারটার মধ্যে কোনো একটা নাউন আছে, ওখান থেকে নাউনটা বের করা। অথবা নিচের চারটা অপশনে চারটা শব্দ ছিল, নিচের কোন অপশনটি নাউন, নিচের কোন শব্দটি অ্যাডজেক্টিভ। এখন এই যে প্রশ্ন, এই প্রশ্নটার সমাধান হিসেবে আমাদের কাছে সব সময়ে আমরা জেনে আসছি মুখস্থ করা লাগবে বিলিভ, বিলিভেবল, বিলিভেবলি, বিলিভ শব্দগুলো, অর্থাৎ ডু, ডিড, ডান যেভাবে মুখস্থ করছি এই শব্দগুলোকেও মুখস্থ করা লাগবে। মুখস্থ করতে হবে এই টাইপের জায়গার মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে সহজে যে কোনো ধরনের ইন্টারচেঞ্জগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা মানুষের বেসিক জায়গা যেমন দরকারি, আবার পরীক্ষার নাম্বারের জায়গাও দরকারি, সব দিকে কম্বিনেশন আছে এমন আলোচনার জায়গা আজকে। রিটেনে আসে কিভাবে? এভাবে মনে করেন, এভাবে একটা ঘর দিল, বলল এখানে এখানে নাউন, এখানে ভার্ব, এখানে অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে অ্যাডভার্ব। তারপরে রিটেনে এভাবে আসে, মনে করেন এখানে একটা শব্দ দিল, আমি যেই শব্দটা মনে করেন বিলিভ, তারপরে দিল এখানে টিকমার্ক, এখানে টিকমার্ক, এখানে ক্রস। তারপরে মনে করেন আমি এখানে দিলাম কি নলেজ, হ্যাঁ নলেজ, এখানে টিকমার্ক দিল, এখানে ক্রস দিল, এখানে টিকমার্ক দিল। এটার অর্থ হচ্ছে যেখানে ক্রস আছে ওখানে আপনার কিচ্ছু করা লাগবে না, যেখানে টিকমার্ক আছে ওই জায়গাগুলো আপনি পূরণ করেন। এভাবে প্রশ্ন আসছে সবগুলো পরীক্ষায়, আর প্রিলি পরীক্ষায় তো আসেই। মনে করেন এই বিলিভ শব্দটা এই পরীক্ষায় অনেকবার আসছে, হ্যাঁ। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিলিভ? তাহলে এখানে অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি থেকে এখানে এই আমরা অ্যান্সার বের করব এভাবে। তো এই জিনিসটার জন্য আমার এখানে আমরা জিনিসগুলো কীভাবে বের করব, কি কোনো একটা কৌশল আছে কি না আমি চেষ্টা করেছি মানে একটু সহজ জায়গায় নিয়ে আসার জন্য। আপনারাও লিখে নেবেন সবগুলো বিষয়। লিখতে লিখতে যদি না লিখেন, যদি আমার কথা শুনতে থাকেন হয়তো ভালো লাগবে, কিন্তু পরে কোনো কাজে আসবে না। আর আমি যদি এটাকে পাওয়ার পয়েন্ট স্লাইড বানিয়ে এনে এটা এরকম টিক মার্ক দিই, ভুলে যাবেন। ক্লাস হয়তো কম সময়ের মধ্যে শেষ হবে, কিন্তু যদি আমি শব্দগুলো লিখে আঁকাই দীর্ঘদিন মনে থাকবে। এখান থেকে সবগুলো থেকে কিছু অংশ হলেও মনে থাকবে, কাজে আসবে। এই জন্য আমি ইচ্ছে করে মানে স্লাইড বানাই, আমি রাতে বসছিলাম একটা স্লাইড তৈরি করার জন্য, কিন্তু আমি লিখা একটা কাগজ নিয়ে চলে আসছি। মানে আমার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন আমার সাথে হাতে লিখেন, বুঝতে পারছি। এখন ইন্টারচেঞ্জ অফ পার্সপেক্টিভের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা জিনিস জানতে হবে, শব্দ আমাদেরকে ইন্টারচেঞ্জ করতে হবে। আমার কাজটাই হচ্ছে একটা শব্দ, এই শব্দের ভার্ব কী হবে, এই শব্দের নাউন কী হবে, এই শব্দের অ্যাডজেক্টিভ কী হবে, এই শব্দের অ্যাডভার্ব কী হতে পারে, এইটুকু কাজ। এই শব্দের প্রিপোজিশন কী হবে এরকম কোনো অর্থ তো নাই। আমাদের কাছে পার্সপেক্টিভ হিসাবে পার্ট আছে কয়টা? চারটা। কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এই প্রনাউন, এগুলোর তো কোনো গঠনের বিষয় নেই। গঠনের বিষয় আছে কয়টা? চারটা। নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, ভার্ব হবে, এর মধ্যেই ঘোরাঘুরি চলবে। এখন আমাদেরকে এই যে শব্দগুলো, আমরা কিছু বেসিক জিনিস জানি ছোটোবেলা থেকে। আমরা জানি ন্যাস থাকলে, সন থাকলে, ইট থাকলে, সিওয়াই থাকলে নাউন হয়, হ্যাঁ।
এবল থাকলে, চিপ থাকলে, ম্যান থাকলে অ্যাডজেটিভ হয়, ঠিক না? আবার আমরা কিছু শব্দ জানি অ্যালয় থাকলে অ্যাডভার্ব হয়। এই জিনিসগুলো জানি, এই জিনিসগুলোকেই আমরা কাজে লাগাবো। এবং আলোচনার জায়গাটা হবে কি জানেন? আপনি কোন জায়গায় মনে করেন মেন্ট যুক্ত করলে নাউন হবে, আপনি জানেন। সংযুক্ত করলে, ন্যাস যুক্ত করলে নাউন হবে। আমি আজকে দেখাবো আপনি ন্যাস কখন যুক্ত করবেন, ন্যাস আপনি কার সাথে যুক্ত করবেন, ন্যাস জিনিসটার অর্থটা কি, বুঝতে পারছি? এখানে আছে কিছু সাফিক্স আছে, সাফিক্স প্রিফিক্স নিয়ে কথা নেই আজকে। পূর্বে যুক্ত হয়ে তেমন কিছু করে না, দুই একটা জায়গা আছে, যেমন ভার্বের ক্ষেত্রে প্রিফিক্স দেখাবো। মনে করেন আমি শব্দ বললাম, মনে করেন আমি একটা শব্দ লিখলাম কি স্টুপিড। এখন আমি আপনাকে বললাম স্টুপিডের ভার্ব বের করো। এখন স্টুপিডের আপনি ভার্ব খুঁজে পাচ্ছেন না, কথা বলছেন কিনা? এমন কিছু শব্দ আছে যে শব্দের ভার্ব আপনি খুঁজেই পাবেন না। তখন আমি আপনাকে বলবো, তখন আপনি সাফিক্সে নিয়ে টানাটানি না করে প্রিফিক্স দিয়ে কামটা সেরে দেন। যেমন তখন আপনি বলেন মেক, বলেন মেক স্টুপিড, এটা ভার্ব। আপনি বলেন বি স্টুপিড, এটা ভার্ব। তাহলে এই যে বি এবং মেক, এই দুটো হচ্ছে কমন প্রিফিক্স যাদেরকে দিয়ে আমরা ভার্ব গঠন করব, এরকম কথাও আসবে। তাহলে আমরা তো প্রিফিক্স সাফিক্স তো চিনি। আমি একটা ক্লাসে এই জিনিসটা দেখাইছিলাম না, মনে করেন আমি বাংলা দিয়ে দেখাইছিলাম, আমি একবারে বিলিভ শব্দ দিয়েই বারবার করি, বিলিভ। ধরেন এটাকে বলা হয় শব্দমূল, এটাকে বলা হয় কি শব্দমূল। বাংলায় ক্রিয়ামূলকে ধাতু বলে না, তাহলে বাংলায় আগে যুক্ত হলে তাকে আমরা উপসর্গ বলি, পরে যুক্ত হলে তাকে অনুসর্গ বলি। অনুসর্গগুলো আকাইন্ড অফ প্রত্যয়, অনুসর্গগুলো প্রত্যয়। হ্যাঁ, তাহলে বিলিভ। তাহলে আমরা জানি কোনো শব্দের শুরুতে এই যে পূর্বে যা ফিক্স হয় তা প্রিফিক্স, পূর্বে যা ফিক্স হয় তা প্রিফিক্স, পূর্বে যা ফিক্স হয় তা কি প্রিফিক্স। মিসবিলিভ, ডিসবিলিভ, আনবিলিভ। এবার আমরা এখানে লিখতে পারি না অ্যাবল, আমরা লিখতে পারি না এবিলিটি, আমরা লিখতে পারি না আর, আমরা লিখতে পারি আই ইং। তাহলে বিলিভেবল, বিলিভেবিলিটি, বিলিভার, বিলিভিং। মিসবিলিভেবল, মিসবিলিভেবিলিটি, মিসবিলিভার, মিসবিলিভিং, ডিসবিলিভেবল। এভাবে অনেক শব্দ গঠন করতে পারি। আমরা জানি এই এদেরকে বলা হয় কি, দেখা যাচ্ছে প্রিফিক্স। কারণ সে ফিক্স হয়েছে কোথায়, পূর্বে। হ্যাঁ, তাহলে এখানে এফ দুইটা। তারপরে পরে যা ফিক্স হয় তা কি সাফিক্স। তাহলে যা পরে যা ফিক্স হয় তা সাফিক্স, কারণ সাপ মানে অধীন, অধীনরা পরে আসে। প্রি মানে পূর্ব, সাপ মানে অধীন না, সাপ মানে পর এখানে, ঠিক না? এই কথা আপনি জানেন, আমি জাস্ট একটু আমার প্রেজেন্টেশনটার পূর্ণতার জন্য জাস্ট কথাগুলো বলে যাচ্ছি। আর এই শব্দটাকে বলা হয় কি বলেন, এই শব্দটাকে বলা হয় কি রুট। এবং মনে রাখতে হবে প্রিফিক্স, সাফিক্স এবং রুট, এই তিনটার একটা আলাদা নাম আছে। এগুলাকে বলা হয় এফিক্স, এগুলোকে বলা হয় কি এফিক্স, বুঝতে পারছি? এখন আজকের ক্লাসের আমরা একটা নাম দিলাম না, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অথবা বিভিন্ন বইতে শব্দটা এরকম আছে না, ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। এই জিনিসগুলো আসলে বোঝানোর জন্য বলা হয়। এখানে এই আজকের পড়া, আজকের আলোচনার আসলে বিষয় নামটা কি জানেন? এটাকে বলা হয় ডিরাইভেশন। এটা হচ্ছে কি ডিরাইভেশন, এটাই হচ্ছে নাম। এক শব্দে এই ডিরাইভেশনটাই হচ্ছে আজকের আলোচনার টপিক। তাহলে নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ অ্যাডভার্ব, এই যে গঠন একটা শব্দ থেকে আরেকটা শব্দ, এই বিষয়গুলোর শব্দটার অধ্যায়টার নাম কি ডিরাইভেশন। ডিরাইভেশন মানে হচ্ছে পরিবর্তন, এক জায়গা থেকে আরেকজন, রূপান্তরকরণ, ট্রান্সফরমেশন, বুঝতে পারছি? তাহলে আমরা এখন প্রিফিক্স চিনি, সাফিক্স চিনি, রুট চিনি। আমরা মূলত সাফিক্সগুলোর উপর ভিত্তি করেই কি করি, কোনো নতুন শব্দ গঠন করি। দেখেন বাংলা ব্যাকরণে শব্দ গঠন নিয়ে পুরা ব্যাকরণ পড়ার জন্য যদি আপনি 10 ঘন্টা সময় দেন, তার মধ্যে আপনি 9 ঘন্টা কাটান সমাসের জন্য, সন্ধির জন্য, কারক বিভক্তির জন্য, উপসর্গের জন্য। ব্যাকরণ বলতে এই জিনিসগুলোই তো পড়েন, আর তেমন কিছু কি পড়েন? এই তাহলে বলেন বাংলা ব্যাকরণে আপনি শব্দ গঠনের প্রক্রিয়া পড়তেই 100 এর মধ্যে 95% সময় কাটান।
আর ইংরেজি ব্যাকরণে পুরো বছর মিলে পুরো জীবন মিলে শব্দ গঠন নিয়ে এফোর্ট একেবারে টাচ করেন না এমন মানুষও আছে। এই শব্দ গঠন পুরো ব্যাকরণ জুড়ে একটা ক্লাস, শুধু এই একটা ক্লাস অন্তত গুরুত্ব দিয়ে আমরা দেখব, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে দেখব এই সাফিক্স। সাফিক্স নিয়ে কথা হবে। এটা 2 ধাপে কথা হবে বা 3 ধাপে কথা হবে। প্রথমে আমি এমন কিছু সাফিক্স দেখাবো যে সাফিক্সগুলো, এমন কিছু সাফিক্স দেখাবো যে সাফিক্সগুলো প্রাইভেট, শুধু অ্যাডভার্বই গঠন করবে। এই সাফিক্স দিয়ে কখনো অ্যাডজেক্টিভ হবে না, এই সাফিক্স দিয়ে কখনো অন্য কিছু হবে না। মানে ফিক্সড কতগুলো সাফিক্স। তাহলে লিস্ট অফ ফিক্সড সাফিক্স প্রথমে দেখব। তারপরে দ্বিতীয় ধাপে দেখব কমন সাফিক্স, ফুল। এখন দেখা যাচ্ছে একই সাফিক্স দিয়ে অ্যাডজেক্টিভ হয়, একই সাফিক্স দিয়ে আবার নাউন হয়। আমি আপনাকে ক্লিয়ার করে দেখাবো কোন অর্থ দিলে সে নাউন হবে, কোন অর্থ দিলে সে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু শব্দ একই, সাফিক্স একটাই। সাফিক্সগুলো কি না শব্দ না, সাফিক্সগুলো কি না শব্দ না, শব্দাংশ। তাহলে দ্বিতীয় নম্বর তালিকা। তৃতীয় নম্বর আমি আপনাকে দিব কৌশল, হোয়াট টু ডু, কীভাবে আপনি একটা শব্দ থেকে 4টা শব্দ বের করবেন। তাহলে আজকের আলোচনা কয়টা ধাপ? 3টা। প্রথম ধাপে বলবো ফিক্সড সাফিক্সগুলো। হ্যাঁ, তাহলে আমরা লিখি। আমাদের এখানে একটা টেবল করব প্রথমে। আবারও বলছি, আজকের ক্লাস একটু লিখবেন, যেটা মানে সাধারণত আমি ওভাবে ক্লাস করাই না সময় বাঁচানোর জন্য। তাহলে আমাদের কাছে 4টা পার্ট। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখলাম নাউন, তারপরে এখানে লিখব কি অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, তারপরে হচ্ছে কি ভার্ব। আগে এক নজরে থাকুক, একই জিনিসটা 2বার লিখতে হবে আমাদের, কিন্তু তাও আমরা লিখবো। আমি প্রথম অংশটা আমাদের করার জন্য সময় তেমন লাগবে না। মনে করেন আর আপনারা কীভাবে করলে যদি আপনার 2বার করতে হবে আর কি, তাহলে CY আপনি মনে মনে ভাবি আর না বই থেকে আপনি কিছু সাফিক্স আপনি লিখে দিচ্ছেন আর কি, না, অনেক সাফিক্স অনেক কিছু থেকে বাছাই করে একটা জায়গায় সর্টিং করা সময় দেওয়ার কাছে আমি দিয়ে আসছি। এবার আপনার কাছে হচ্ছে লিস্ট করে ছোটো করে তুলে নেওয়া, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে হচ্ছে শোন, হ্যাঁ জি, ঘর করে একবার তুলে রাখলে তাহলে পরে আবার নাউন দিয়ে আবার শুরু করবো, কারণ আমি প্রত্যেকটার অর্থ এবং উদাহরণ দিব। আগে ঘর করে তুলে ফেলেন। ENC মেন্ট, শিপ, তারপরে হচ্ছে কি ইজম, তারপরে এখানে আমি লিখলাম মনে করেন ATE, অথবা FY। EN অথবা ED, এগুলো হচ্ছে ভার্ব। LY ফুলড, ওয়াইজ able, able, less, এখানে যে লিস্টটা দেওয়া হলো এই লিস্টের অর্থ হচ্ছে যেই ঘরে যে সাফিক্স লেখা হয়েছে ওই সাফিক্স দিয়ে কখনো অন্য একটা শব্দ গঠিত হবে না, বুঝতে পারছি কিনা? এগুলো ফিক্সড। হ্যাঁ, যেমন ধরুন LY আছে, হ্যাঁ, LY দিয়ে মাঝে মধ্যে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু ওটা মাঝে মধ্যে, LY দিয়ে আসলে অ্যাডভার্ব হওয়ারই কথা, বুঝতে পারছি কিনা? তাহলে যেমন কোনটা বুঝতেছেন না? এত বড় লেখা।
IFY IZE URE ভেঞ্চার অ্যাডভেঞ্চার লিখি না হোয়াইটেন ব্ল্যাকেন লিখি না আর ইডি তো চিনি ইডি তো কমন হ্যাঁ এখন লেসের পরে হচ্ছে ও ইউএস ইউ আস ফেবিউলাস কথা বলছেন ইস আচ্ছা এখন প্রথমে তাহলে আমরা একবার প্রথমে দেখব এই যে জি বলেন ANCEENC তারপর হচ্ছে MENT মেন্ট শিপ ইজম আচ্ছা কোনটা ইজম ISM হ্যাঁ আচ্ছা তাহলে এখানে এখানে একটা শিরোনাম থাকবে না তাহলে এটা হচ্ছে মূলত লিস্ট অফ সাফিক্স হ্যাঁ তাহলে সাফিক্সের যে তালিকা এটা হচ্ছে এমন সাফিক্স যে সাফিক্সগুলো কমন না সাধারণত এই সাফিক্সগুলো এই শব্দটা গঠনের জন্য নির্ধারিত ব্যতিক্রম আছে সব জায়গায় কারণ পৃথিবীতে কোনো স্ট্রাকচারই পরিপূর্ণ না শুধুমাত্র একটা স্ট্রাকচার আছে যেটা পরিপূর্ণ ওটা হচ্ছে পৃথিবীতে কোনো পরিপূর্ণ স্ট্রাকচার নাই মনে থাকবে কি না হ্যাঁ তাহলে আসেন আমরা এখানে যা লিখেছি তা হচ্ছে সহজ এতটুকু বা এরকম কিছু শব্দ লিখে দেওয়াটা উদ্দেশ্য না এখানে ব্যাপারগুলোকে ক্লারিফাই করা প্রথমে আসি এবার নাউন লিস্ট মুছে ফেলছি নাউন এখন নাউন লিস্টগুলো আবার আসবে সুতরাং কোনো টেনশন না এখানে এই সমস্ত সাফিক্স লিখেছি প্রত্যেকটা সাফিক্স আবার লিখবো এখন জি আপনি এতক্ষণ লিখেন নাই রিপিট করা যাবে না এখানে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে অনেকগুলো মানুষ যুক্ত এখন ভার্বে কী কী দিয়েছি একটু পর আবার আসবে রিপিট না করলেও আপনি বুঝবেন কারণ এই যে একটা লিস্ট দিলাম 4টা ঘর 4টা ঘরের প্রত্যেকটা সাফিক্সের বাংলা অর্থ এবং উদাহরণ এখন দিচ্ছি এই জন্যই বলছি আজকে লিখতে হবে সুতরাং যারা লিখতে পারেন না বা কোনো একটা শব্দ বুঝেন না পুরো টেনশন করেন না জাস্ট ফলো মি আসেন নাউন তাহলে এই নাউনের মধ্যে আমরা কী কী সাফিক্স লিখেছিলাম এবং কোন সাফিক্স কী ধরনের অর্থ দেয় এই জিনিসটা আগে দেখব দেখেন প্রথমে এক নাম্বার দিয়ে লিখবো আমরা একটু যেন আমাদের স্পষ্টতা থাকে আর সাফিক্স লেখার সময় আগে অবশ্যই আমরা এভাবে দিব কারণ ওটা সাফিক্সের আগে কোনো একটা রুট থাকবে হ্যাঁ তাহলে আমরা জানি এখানে এর সাথে কোনো কোনো বইতে ইয়ার জিনিসটাও থাকে তাই না রিমেম্বার ইয়ার আমরা লিখবো না কারণ ইয়ার দিয়ে সব সময় নাউন হয় এমন না ইয়ার দিয়ে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ গঠন করি বিগ বিগার টল টলার ইয়ার দিয়ে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বানাই না সুতরাং ইয়ার যে সবসময় নাউন গঠন করে এমন ইউনিভার্সাল না সুতরাং এখানে উয়ারই রাখবো উয়ারের অর্থ হবে কি জানেন কর্তা এটা সহজ প্রথমত হচ্ছে প্রথমে আমরা এখানে লিখবো কি ভার্ব জায়গাটা এভাবে করবেন হ্যাঁ ভার্বের মধ্যে আমরা এভাবে আর যদি কেউ শুরুতে না লিখেন তাহলে শেষে লিখে দিতে পারবেন যদি হ্যাঁ ঘরের মধ্যে লিখতে পারবেন হ্যাঁ কিন্তু জায়গা হবে না কারণ হচ্ছে এখানে তো আমি একটার জন্য 2-3টি উদাহরণ দিচ্ছি একটা লিখলে বুঝবেন যেমন দেখেন আমি লিখলাম একটা বার একটা বার এর সাথে আমি কি যোগ করলাম ওয়ার কিছু কথা খুব গতানুগতিক মনে হবে কিন্তু টোটালটা যখন আসবে তখন বুঝবেন যে হ্যাঁ আই হ্যাভ গট আ ডিসিশন হ্যাঁ তাহলে মনে করেন আমি একটা শব্দ লিখলাম কি কালেক্ট এটা ভার্ব না কালেক্ট মানে কি করা সংগ্রহ করা এবার কি যোগ করবো ওয়ার কালেক্টর মনে করেন আমি একটা শব্দ লিখলাম
বিউট। হ্যাঁ, কোনো শব্দের শেষে যদি আগে থেকে ই থাকে, ইটা উঠে গিয়ে উ আর যুক্ত হয়, এই জন্য ডিস্ট্রিবিউটর বানানোর ক্ষেত্রে ই ও আর নয়, ও আর। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে এটা এই জিনিসটা কেটে দিয়ে আমরা ও আর লিখবো। কীভাবে কাটছি ওটা যেন কেউ অন্যরা বুঝে, মানে এখানে যে আমি এটা দেখে দেখে বোঝা যায়। আচ্ছা, এবার আসেন তাহলে ভার্বের মধ্যে এরকম আর কিছু আছে কিনা। আরেকটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে আমরা আরেকটা লিখবো, ওটা হচ্ছে মেন্ট। এটাকে আমরা 2 নম্বর দিতে পারি, মেন্ট। এখন প্রথমত হচ্ছে ও আর কি অর্থ দেয়? ফলাফল লিখবেন এবং মনোযুক্ত রাখবেন। তারপরে মেন্ট কি অর্থ দেয়? মেন্ট হচ্ছে ইফেক্ট, ফলাফল, রেজাল্ট। রেজাল্ট দেখাবে, অর্থাৎ যেখানে যে শব্দের মধ্যে একটা ফলাফল আসবে ওই টাইপের শব্দের সাথে আমরা কি যুক্ত করব? ম্যান যুক্ত করব। যেমন দেখেন পে, পে, পে মানে পরিশোধ। তাহলে পে শব্দের অর্থ হচ্ছে পরিশোধ। পরিশোধ শব্দের সাথে যখন পরিশোধ করা, পরিশোধ করা এই তো একটা ভার, তাহলে এর সাথে যখন ম্যান্ট যুক্ত করে দিবেন তাহলে পরিশোধ করার কাজটার একটা ফলাফল চলে আসছে, রেজাল্ট চলে আসবে। বুঝতে পারছি কিনা? এই জন্য এখানে আমরা যুক্ত করব পেমেন্ট। মনে করেন আমি লিখলাম কি এক্সাইট। হ্যাঁ, তাহলে এবার তাহলে এর সাথে আমরা কি যোগ করে দিব? ম্যান্ট যুক্ত করব। এবং ম্যান্ট যুক্ত করার সময় নিয়ম কি বলছিলাম? এখান থেকে ইটা উঠে যাবে, এরপরে আমরা এখানে যুক্ত করব ম্যান্ট। গেল। এখন আসেন 1 নাম্বার হচ্ছে ভার্বের সাথে আমরা এই দুইটা, এবং খুব সহজ এবং অলমোস্ট সকলে জানেন এমন দুটো উদাহরণ, ঠিক না? এবার আসেন কিছু নাউনকে আমরা গঠন করব। নাউন থেকে আগে থেকেই সে নাউন ছিল, আগে থেকেই সে নাউন ছিল এমন শব্দের সাথে আরেকটা সাফিক্স যুক্ত করে নতুন ভিন্নার্থক নাউন যুক্ত করব, নাউন বানাবো। ওটা হচ্ছে 2 নাম্বার। এরকম আমরা পাবো হচ্ছে, মনে করেন এখানে আমি লিখে দিলাম নাউন, নাউন। তাহলে এটা নাউন, এটা ভার্ব। তাহলে নাউনের ক্ষেত্রে আমরা পাচ্ছি সিওয়াই অথবা সিওয়াই। অনেকে শব্দ বুঝবে না, এই জন্য ওই যে বিশেষ করে অনলাইনে বারবার রিপিট করছে, সেটা আমি ক্লিয়ার করে লিখছি। এখন দেখেন আমাদের আগে জানতে হবে এটার অর্থটা কি। এটার অর্থ হচ্ছে ভাব অথবা অবস্থা, ভাব অথবা অবস্থা। হ্যাঁ, যেমন দেখেন কোন একটা পরিস্থিতির বিবরণ দিবে যখন সিওয়াই যুক্ত হয় ওই শব্দগুলো। হ্যাঁ, যেমন দেখেন আমি লিখলাম ইমার্জেন্স, ইমার্জেন্স শব্দটা এরকম। হ্যাঁ, এখন যখন সিওয়াই যোগ করে দিব তখন জরুরি অবস্থা, জরুরি অবস্থা। তাহলে আমরা এখানে ইমার্জেন্সি করে দিলাম। মনে করেন আমি লিখলাম কমা প্রেগন্যান্স, নাকি দিয়ে প্রেগন্যান্সি। তাহলে আরেকটা পেলাম যেটা নাউন থেকে, অর্থাৎ তাহলে সিওয়াই অথবা সিওয়াই দিয়ে অবস্থা অথবা ভাব বা পরিস্থিতি ধরনের অর্থ দিবে, কিন্তু এটা গঠন করব কোত্থেকে? নাউন থেকে। তাহলে ভার্ব থেকে ভার্ব সৃষ্টি, নাউন থেকে আবার ভিন্নার্থক নাউন সৃষ্টি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার এরকম আমরা আরেকটা বিষয় আছে। আরেকটা 2 নম্বর হচ্ছে আমরা লিখলাম শিপ। শিপ, শিপ শব্দের বাংলা অর্থ কি জানেন? দায়িত্ব। শিপ শব্দের বাংলা অর্থ কি? দায়িত্ব, অথবা এখানেও অবস্থা টাইপের একটা অর্থ দিবে, অবস্থা অথবা দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এরকম অর্থ দিবে। যেমন দেখেন ওয়ারশিপ। হ্যাঁ,
লিখলাম কি লিডার। তো লিডার হচ্ছে আগে থেকেই নাউন না? হ্যাঁ, তাহলে ওয়ার হচ্ছে, হ্যাঁ, তাহলে ওর এটা হচ্ছে লিখলাম রাইডার। আমি আরো একটা শব্দ লিখলাম কি রাইডার, আগে থেকেই নাউন। এদের সাথে আমরা কি যুক্ত করে দিলাম? শিপ, শিপ। তাহলে লিডার হচ্ছে দায়িত্ব, লিডারশিপ, লিডারশিপের ভেতরে যখন আসে তাহলে এখানে লিডার অবস্থার অর্থ যেমন দেয়, আবার একটা রেসপন্সিবিলিটির অর্থও আসে। এখানে দ্বিতীয় নাম্বারের ক্ষেত্রে আমরা আরেকটা শব্দ লিখব, ওটা হচ্ছে ইজম। ইজম এখানে 3 নাম্বার দিয়ে আমরা লিখতে পারি কি ISM। ইজমের বাংলা দাঁড়াবে কি বলেন? মতবাদ। ঠিক আছে, লিখলাম মনে করেন পেসিফিজম। ফেমিনিজম, নারীবাদী। কথা বুঝছেন কিনা? তারপরে হচ্ছে মনে করেন অল্ট্রুইজম, অপটিমিজম, পেসিফিজম। হ্যাঁ, তাহলে এই যে শব্দগুলো, এগুলোর মধ্যে একটা মতবাদ, একটা চেতনা, একটা বিশ্বাস, কথা বুঝছেন, এরকম অর্থ আসবে। তাহলে আমরা এখন 2টি পার্ট পেলাম। নাউন গঠন করার ক্ষেত্রে ভার্ব থেকে নাউন গঠন করব কি কি দিয়ে? অর এবং মেন্ট। নাউন থেকে আবার নাউন গঠন করব 3টি সাফিক্স দিয়ে। কি কি? শিপ, CY এবং ইজম। হ্যাঁ, এবার আমরা 3 নম্বরে গিয়ে দেখব অ্যাডজেক্টিভ থেকে নাউন কিভাবে গঠন করব। এই দুইটা কি লেখা শেষ? অনলাইনে যারা তারা দ্রুত ছবি তুলে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন। হ্যাঁ, এই যে দেখছেন, তাহলে জিনিসগুলো আবার আসছে। প্রথম তালিকায় পাওয়া না গেলে কোনো টেনশন নেই। আবার আসেন 3য় নাম্বার। তার মানে এখানে 3য় নাম্বারে আমরা দেখব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে কি কি যুক্ত হয়ে আমরা করব। অ্যাডজেক্টিভের সাথে মাথায় রাখবেন এখানে আছে নেস, তারপরে হচ্ছে চিওয়াই, তারপরে হচ্ছে কি উট। এই 3টি যুক্ত করে আমরা সাধারণত কি যুক্ত করতে কিভাবে নাউন গঠন করতে পারি অ্যাডজেক্টিভ থেকে। তাহলে নেসের মধ্যে একটা অর্থ থাকবে, ওটা হচ্ছে কোয়ালিটি, গুণ, গুণ প্রকাশ করবে। তাহলে তারপরে হচ্ছে টিওয়াই থাকলে এখানে হবে যোগ্যতা। অথবা আমি আরেকটু বোঝার জন্য করে দিই, ওটা হচ্ছে আরেকটা এখানে বিষয় থাকে নিশ্চয়তা। এটার অর্থ দিবে প্রকৃতি, ধরন অথবা অবস্থা, এই টাইপের অর্থ দিবে। যেমন আপনি দেখেন ব্রাইট, লিখলাম ব্রাইট, এর সাথে আপনি নেক্সট যুক্ত করে দেন। হ্যাঁ, আমি লিখলাম মনে করেন এক্স্যাক্ট, নেক্সট যুক্ত করে দেন। ঠিক আছে, অনুরূপভাবে যোগ্যতা মনে করেন রেসপন্সিবল, রেসপন্সিবল, এর সাথে আপনি ইটি যোগ করে দেন। সাসেপ্টিবল, সাসেপ্টিবিলিটি। ঠিক আছে, তারপরে হচ্ছে মনে করেন এখানে হুট, লিখলাম লাইভলি, এবার হুট যুক্ত করেন। তারপরে এখানে আমি লিখলাম মাদার, এখানে আপনি হুট যুক্ত করেন। তাহলে এই শব্দগুলোর মধ্যে অর্থ কি কি দিচ্ছে একটু দেখি আমরা। তাহলে দেখেন ন্যাস শব্দ যেখানে যুক্ত হবে ওখানে একটা কোয়ালিটি, একটা গুণ প্রকাশ করবে। তাহলে দেখেন ব্রাইট, ব্রাইটের সাথে আমরা কি যুক্ত করলাম? ব্রাইটনেস, এক্স্যাক্টনেস। তাহলে ব্রাইট অর্থাৎ এখানে এই যে ব্রাইট যে বিষয়টা, এই যোগ্যতাটা আছে বলেই ব্রাইটনেস বিষয়টা আসছে। অনুরূপভাবে রেসপন্সিবিলিটি, এখানে আমরা লিখব কি রেসপন্সিবলের সাথে আমরা এখানে এটা যোগ করে দিতে পারি। তারপরে হচ্ছে লাইভলি, এখানে লিখলাম হুট, মাদার হুট। হ্যাঁ,
এখন আমাদের কাছে একটা ফ্রেমের মধ্যে চলে আসছে, এখন আর একটা পয়েন্ট লিখবো। নাউনের ক্ষেত্রে আর একটা পয়েন্ট আছে। তাহলে নাউন গঠন করার যে জায়গা, এটাতে আমরা তিনটি ক্যাটাগরি পেলাম। একটা ক্যাটাগরি হচ্ছে ভার্বের সাথে ও আর যুক্ত করে, আরেকটা হচ্ছে শুরু থেকে শেষ, যত সামনে আগাবো আগেরটা রিপিট করতে হবে, ও আর যুক্ত করে, আরেকটা হচ্ছে ম্যান যুক্ত করে। তাহলে এক্সাইট, এক্সাইটমেন্ট, এন্টারটেইনড, এন্টারটেইনমেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে নাউনের সাথে নাউন, অর্থাৎ ভিন্নার্থক নাউন। নাউনের জন্য আমরা তিনটে পেয়েছি, ইজম, সিওয়াই অথবা এসইওয়াই, আরেকটা হচ্ছে কি শিপ। তাহলে এরা যুক্ত হয় লিডার, লিডারশিপ, ডিক্টেটর, ডিক্টেটরশিপ। ঠিক আছে। তারপরে হচ্ছে ইজম হচ্ছে কি অর্থ দেয়? মতবাদ, মতবাদ। তাহলে ফেমিনিস্ট, ফেমিনিজম। ঠিক আছে। অপটিমিস্ট, অপটিমিজম। আর নাউনের সাথে আরেকটা পেয়েছিলাম কি মেন্ট নাকি শিপ। আচ্ছা, শিপ বলেন, তাহলে শিপ কখন হয়? লিডার, লিডারশিপ, ওয়ার, ওয়ারশিপ। হ্যাঁ, তিনটে পেয়েছি না নাউনের সাথে? সিওয়াই, সিওয়াই কি অর্থ দেয়? ভাবাবস্থা। আচ্ছা, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে কোনো একটা গুণের নাম, অবস্থার নাম, ওগুলো অবস্থা অর্থটা। ইমার্জেন্সি জরুরি অবস্থা না, এটা ভাবতো এটা একটা অবস্থা, একটা পরিস্থিতি, এটা একটা সিচুয়েশনের বর্ণনা দিচ্ছে। হ্যাঁ, তাহলে এবার আমরা লাস্টে দেখলাম অ্যাডজেক্টিভের সাথে আমরা কিভাবে নাউন গঠন করতে পারি। তো অ্যাডজেক্টিভ থেকে নাউন গঠন করার জন্য আমরা বেসিক পেয়েছি কয়টা? ছোটবেলা থেকে। তাহলে স্যার ফুল যুক্ত করে তাহলে কিছু কিছু সাফিক্স তবে লিখছি না, কারণ ওই একটা সাফিক্স দিয়ে একাধিক পার্টসের সৃষ্টি হয়। এই 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 কাজটাই আমার করা, মানে এই কাজটাই আমি করে দিচ্ছি, আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে, এক নজরে মাথার মধ্যে জিনিসগুলো কাজ করবে। তাহলে অ্যাডজেক্টিভের জন্য আমরা পেয়েছি কয়টা? তিনটা। একটা কি ন্যাস, টিওয়াই এবং হ্যাঁ। তাহলে ন্যাসের একটা অর্থ আছে গুণ, টিওয়াই থাকলে তখন এবিলিটি অর্থ দেয় অথবা নিশ্চয়তা থাকে, হুড থাকলে প্রকৃতি। এগুলো হচ্ছে মূলত। তাহলে আমরা ভার্ব থেকে গঠন করলাম, নাউন থেকে নাউন গঠন করলাম, অ্যাডজেক্টিভ থেকে গঠন করলাম। এখানে আরেকটা আছে সরাসরি নাউন, অর্থাৎ যারা কারোর সাথে যুক্ত হবে না। না, মনে করেন মাদার শব্দটাকে আমরা মাদারলি এভাবে অ্যাডজেক্টিভ বানাই না। হ্যাঁ, তাহলে মাদারলি হুড না করে এলওয়াই বাদ দিয়ে মাদার হুড বলা হচ্ছে আর কি। কথা বুঝছেন কিনা? এভাবে লিখছি, এটা আমার মাথায় আছে, আমি এখানে এগুলো তো প্ল্যান করে লিখে আসছি, মানে আপনার কনফিউশন হওয়ার জায়গা থাকবে না। আর কতগুলো আছে কি সরাসরি তারা কি নাউন। তাহলে আমরা এ হচ্ছে আমাদের এ ছিল ভার্ব, বি হচ্ছে নাউন, সি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ডি হচ্ছে কিছু না। ডি হচ্ছে এরা কারো থেকে আসবে না, তারা অটোমেটিক তারা নাউন। কথা বলছেন? হ্যাঁ, তাহলে বেসিক শব্দের সাথে আমরা নাউন গঠন করতে পারি। এই ধরনের হচ্ছে আমরা শন দিয়ে, শন, শন। তাহলে এই শনের অর্থ কি? এটা হচ্ছে মূলত স্বভাবত নাউন হয়, স্বভাবত নাউন হয়, কোনো শব্দ থেকে সৃষ্টি হয় না। এটা হচ্ছে মূলত কোনো কাজের ফলাফল প্রকাশ করে অথবা কোনো কাজ প্রকাশ করে। এরকম মনে করেন আমি লিখলাম সলিউশন, ঠিক আছে। তারপরে হচ্ছে মনে করেন পপুলেশন। তাহলে এরা হচ্ছে কিন্তু সনটা যুক্ত হয়েছে, পপিউল কোনো শব্দ নাই, সলিউ কোনো শব্দ নাই, ওটা ওরা গঠন করতে পারবে এই সাধারণত নাউন। তাহলে এই নাউনগুলো বেসিক্যালি নাউন হিসেবেই থাকে, তাদের শেষে সাফিক্স হিসাবে শন শব্দটা থাকতে পারে এবং এটার অর্থ হচ্ছে কি ফলাফল অথবা কোনো কাজের অবস্থা। তাহলে আমরা এখন একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসছি। আমরা কি এএনসি এটা লিখছি না? ইএনসি এটাকে দিছিলাম আমি কোথাও? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ TI1 হবে এক্স্যাক্টলি। আমি কি এটা লেখার সময় অবচেতন মনে ওরকম চলে আসছে আর কি। শোন, তাহলে জি
আচ্ছা, তাহলে মনে করেন ইএনসি অথবা এএনসি ই অথবা ইএনসি নাউনের মধ্যে চার্টের মধ্যে দিছে না। আচ্ছা, এটার অর্থ হচ্ছে মেথড, মেথড বা পদ্ধতি প্রকাশ করে। মনে করেন আমি লিখলাম, মনে করেন ডিস্টেন্স, তারপর আমি লিখলাম ব্যালেন্স, এবার লিখলাম কি সাইলেন্স। তাহলে এজেটিভের মধ্যে আমরা এগুলাকে নিয়ে আসতে পারি। এনসি এনসি ওটা এজেটিভের সাথে যোগ করে দিতে পারেন, এজেটিভের যে জায়গা আলাদা না লিখে, কারণ এটাগুলো মনে করেন সাইলেন্ট, এটা একটা এজেটিভ, ওটার সাথে আমরা ইএনসি যোগ করে সাইলেন্স বানাচ্ছি, ঠিক আছে ওরকম। তাহলে এই একটা টেবল পেলাম। আবার বলছি একটু সময় লাগলেও লিখে লিখে করেন, তাহলে পুরো একটা গুছিয়ে আসবে। প্রথম ধাপের মধ্যে আমরা নাউনকে দেখলাম, বাকিগুলো কম শব্দ হিসেবে আমাদের কাছে সহজ। এই প্রথমে গেল নাউন, শেষ। তাহলে ডিস্ট্যান্ট, তাহলে ডিস্টেন্স, সাইলেন্ট, সাইলেন্স এভাবে আসছে, এজেটিভের তালিকায় নিয়ে রাখলাম। নাও লেটস গো টু এজেটিভ। এজেটিভের জন্য আমাদের কাছে মানে সাফিক্স হিসাবে কি কি ছিল? অল্প। প্রথমে আসেন, এখানে আবার ওই যে ক্যাটাগরি ভাগ করার দরকার নাই, মানে নাউনের মধ্যে আমরা ভার্ব থেকে নাউন, নাউন থেকে নাউন, এজেটিভ থেকে নাউন, স্বভাবত নাউন, 4টা ক্যাটাগরি পেয়েছি। এখানে ক্যাটাগরি করার দরকার নাই, এখানে জাস্ট আমরা কয়েকটা সাফিক্স লিখবো। প্রথমে আসেন এইবল, অথবা দুইটাকে আমরা এভাবে লিখতে পারি ইভল। এই যে দুইটা সাফিক্স আছে, এই দুইটা মূলত যোগ্যতা অর্থ প্রকাশ করে, যোগ্যতা, এবিলিটি এমন অর্থ দেয়। যেমন দেখেন আমি লিখলাম অ্যাডোরেবল, তারপরে হচ্ছে আদর করার এবিলিটিটা ওর ভেতরে আছে, মানে তাকে আদর করা যাবে এমন। তাহলে মনে করেন আমি লিখলাম লাভেবল, তারপরে এদিকে লিখলাম এলিজিবল, এলিজিবল লিখলাম মনে করেন টেরিবল, লিখতে পারি হরিবল। তাহলে এখন এই একটা সাফিক্স পেলাম, আমি একটা না লিখে ফেলি যেন আমার কাছে কম সময়ে চলে আসে। এটার অর্থ হচ্ছে মূলত উইদাউট, ব্যতীত, ব্যতীত। লেসের অর্থ দেখে বোঝা যাচ্ছে। মনে করেন আমি লিখলাম কেয়ারলেস, লিখলাম মনে করেন হেল্পলেস, হোপলেস, লিখলাম রেস্টলেস। তাহলে সব প্রত্যেকটার মধ্যে একটা ব্যতীত অর্থ আসছে না? হোপ ব্যতীত, রেস্ট ব্যতীত, কেয়ার ব্যতীত, ঠিক না? উইদাউট, ওরকম অর্থ। আরেকটা আছে, এটার অর্থ হচ্ছে সম্পর্কিত, সম্পর্কিত। এটা হচ্ছে মনে করেন আমি লিখলাম অ্যাডভেঞ্চারাস, তাহলে অ্যাডভেঞ্চারাস মানে অ্যাডভেঞ্চার সম্পর্কিত, অ্যাডভেঞ্চারাস জার্নি, ঠিক না? ইনরমাস, তাহলে আমরা 1 2 3টে পেলাম। আরেকটা আছে, একটু পরে যখন মুখস্থ জিজ্ঞেস করবো তখন, এই জন্য প্রত্যেকবার লিখে আবার একটু চুপ বলাবেন। তাহলে দেখেন তো আমরা এখন দেখতে পাচ্ছি এজেটিভ গঠন করার জন্য এখানে 4 নাম্বার আরেকটা থাকবে, ওটা হচ্ছে নাম্বার 4। ওটা কি বলেন? ওটা আমাদের ওখানে লেখা আছে আই ইস নাকি? এটার বাংলা অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য অথবা এখানে কোনো ক্যারেক্টারিস্টিক আর কি। বৈশিষ্ট্য। মনে করেন সেল, সেল একটা মাছ, বুঝছেন?
তাহলে ওখানে লেখা আছে সেলফিশ, ঠিক না? তো সেলফিশের বৈশিষ্ট্য যার মধ্যে আছে তাকে সেলফিশ বলি। সেলফিশ হচ্ছে নিজের বাঁচার জন্য সবাই, মানে নিজের বাচ্চাগুলোকে সব খেয়ে ফেলে। তারপরে হচ্ছে চাইল্ডিশ, তাহলে যার যে লোকের মধ্যে শিশু সুলভ বৈশিষ্ট্য আছে তাকেই তো চাইল্ডিশ বলি, হ্যাঁ, বা শিশু সুলভ বৈশিষ্ট্য। ফুলিশ, ফুল। এবার আসি, তাহলে আমরা এখন দেখলাম যে সাফিক্সগুলো দিয়ে কি গঠিত হয়, অ্যাডজেক্টিভ গঠিত হয়। এক নম্বর হচ্ছে অ্যাবল অথবা ইবল। অ্যাবল অথবা ইবল কি অর্থ দেয়? যোগ্যতা। লেস কি অর্থ দেয়? হ্যাঁ, এটা অর্থ দেবে উইদাউট, ও ব্যতীত। আর আস শব্দটা, এটা শব্দ না, আস সাফিক্সটা হচ্ছে কি দে? রিলেটেড টু সামথিং, রিলেটেড টু সামথিং, রিলেটেড টু দ্যাট ওয়ার্ড। অর্থাৎ যে শব্দ শেষে আস যুক্ত হবে ওই রিলেটেড, ওই সম্পর্কিত, এরকম অর্থ দেবে। আর ইস হবে মূলত বৈশিষ্ট্য অথবা চরিত্রটা থাকবে ওখানে। মনে করো শিশুর চরিত্র, বোকার চরিত্র, এই টাইপের। তাহলে এই কি যে একটা সাফিক্স দেখলাম এগুলা। এবার আবার একটু শুরু থেকে বলে নাউন। নাউন গঠন করার জন্য আমরা নাউন গঠন করার জন্য 4টা ক্যাটাগরি দেখেছি। ক্যাটাগরি 1 হচ্ছে ভার্ব থেকে। ভার্ব থেকে ও আর দিয়ে, মেন্ট দিয়ে। ও আর থাকলে কি অর্থ দেয়? কর্তা। মেন্ট থাকলে ফলাফল, রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন নাউন থেকে নাউন। নাউন থেকে আরেকটা নাউন গঠন করি। তাহলে নাউন থেকে নাউন গঠনের জন্য আমরা কয়টা সাফিক্স পেয়েছিলাম? 3টা। কি কি? ওয়াইজ মানে কি? মতবাদ। শিপ কি অর্থ দেয়? দায়িত্ব, রেসপন্সিবিলিটি অর্থ দেয়। আরেকটা কি বলছিলাম? ইজম। ইজম মানে মতবাদ, হ্যাঁ। আচ্ছা, তারপর আছে সিওয়াই। সিওয়াই কি অর্থ দেয়? ভাব বা অবস্থা, পরিস্থিতি বা সিচুয়েশন। এবার আমরা অ্যাডজেক্টিভ থেকে নাউন গঠন করেছিলাম। অ্যাডজেক্টিভ থেকে নাউন গঠনের জন্য আমরা ওখানেও 3টা পেয়েছি, পর একটা যোগ করেছি, টোটাল 4টা হয়ে গেল, ঠিক না? এখানে কি কি আছে? মেন্ট, কি কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে নেস কখন যুক্ত হবে? যখন কি অর্থ দিবে? গুণ, কোয়ালিটি। তারপরে এরপরে টি ওয়াই যখন যুক্ত হবে? নিশ্চয়তা। হ্যাঁ, তারপরে হচ্ছে হুড, হচ্ছে তাহলে হুড দিয়ে ব্রাদারহুড। ব্রাদার মানে ব্রাদার একটা নাউন, ঠিক না? তো ব্রাদারলি হুড হয় না, হ্যাঁ, তাহলে ওটা আসলে মূলত নাউনের সাথে আবার হুড যুক্ত করে সরাসরিও হয়। এই জন্য ওই হুড শব্দটা নাউনের ঘরে রাখবেন কিনা এরকম চিন্তা করে ব্যাপারটা যখন কীভাবে গঠিত হয় ওটা করবেন। কিন্তু হুড দিয়ে আমরা নাউন গঠন করতে পারি। লাস্টে এসে আমরা দেখলাম এখন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ গঠনের ক্ষেত্রে আমরা 4টা পার্ট পেয়েছি। সহজ। ইবল এবং এবল থাকলে এবিলিটি অর্থ দেয়, যোগ্যতা অর্থ দেয়। তারপরে হচ্ছে লেস থাকলে উইদাউট অর্থ দেয়। আস থাকলে রিলেটেড টু অর্থ দেয়। ইস থাকলে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার, এরকম অর্থ দেয়। এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের। এবার আসেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব গঠনের ক্ষেত্রে আমরা কি কি দেখব? এবার শিরোনাম দিব কি? অ্যাডভার্ব। তাহলে কেউ যদি আগে এগুলো না লিখতে পারেন, এখন এসে যাচ্ছে। অ্যাডভার্বের ক্ষেত্রে 1 নম্বরে মনে করেন এলওয়াই, এটা আমরা সবাই জানি। কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে আমরা কি গঠন করি? অ্যাডভার্ব গঠন করি। এখন এলওয়াই যুক্ত হলে কি ধরনের অর্থটা দিবে, শব্দটা কি ধরনের অর্থ দিবে? তাহলে শব্দের অর্থ জানার ক্ষেত্রে এই এলওয়াইটা আপনাকে অনেক সাপোর্ট দিবে। তাহলে এলওয়াই হচ্ছে, এলওয়াই মানে কি জানেন? উভয়ে, উভয়ে, হ্যাঁ, ভাবে, কথা বলছেন? তাহলে যেখানে এলওয়াই থাকবে ওখানে উভয়ে অর্থটা আসবে। মনে করেন আমি লিখলাম অ্যাংরি, তাহলে অ্যাংরিলি মানে হচ্ছে রাগান্বিত ভাবে। অবলম্বনটা উপায়ে, অবলম্বনে। মনে করেন আমি লিখলাম ব্যাড একটা অ্যাডজেক্টিভ, তার সাথে আমি কি লিখলাম? এলওয়াই। আচ্ছা, তাহলে এই এলওয়াই এর বাইরে অ্যাডভার্ব গঠনের
অন্যান্য সাফিক্সগুলো নিয়ে আমরা অত সচেতন না, আমরা শুধু এলওয়াই এর মধ্যে সীমাবদ্ধ থাকি, ঠিক না? আর এখানে এলওয়াই এর ক্ষেত্রে একটা কথা, গত ক্লাসের কথা মনে করিয়ে দেই, ওটা হচ্ছে নাউনের সাথে এলওয়াই যোগ করলে আবার কি গঠিত হয়। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে আমরা কি পেলাম? অ্যাডভার্ব। তাহলে এখানে এলওয়াই দিয়ে এটা মূলত অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, এভাবে হবে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। হ্যাঁ, এখানে প্রয়োজনে আমরা নোট দিয়ে লিখে রাখি, কিন্তু নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু কি? অ্যাডজেক্টিভ, আর এটা ইকুয়াল টু অ্যাডভার্ব। ঠিক আছে? যেমন আমরা এখানে উপরে তো উদাহরণ দেখলাম, অ্যাংরি, অ্যাংরিলি, অ্যাংরির সাথে এলওয়াই যুক্ত করে আমরা কি পেলাম? অ্যাংরিলি, এটা বানান চেঞ্জ হয়ে যাবে ব্যাডলি, কিন্তু এখানে যদি আমরা লিখি ফ্রেন্ড, এলওয়াই যুক্ত করে ফ্রেন্ডলি, মনে করেন আমি লিখলাম ব্রাদার, করে দিলাম ব্রাদারলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নোট আর কি। এখানে লিখতেও পারেন যারা আগে থেকে ক্লিয়ারলি ব্যাপারটা জানিয়ে, আমরা না লিখলেও চলবে। এবার আসেন, 1 নম্বরে আমরা পেলাম তাহলে এলওয়াই, তারপরে 2 নম্বরে আমরা লিখব কি? ফোল্ড। ফোল্ড যুক্ত করে আমরা অ্যাডভার্ব গঠন করতে পারি, কথা বলছেন? তাহলে যেমন আমরা কতগুলো শব্দ আছে না, গুণবাচক নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার, জানেন না? নাম্বার কয় প্রকার? 3 প্রকার। নাম্বার কয় প্রকার? 3 প্রকার। কার্ডিনাল শব্দটা আসছে ক্রেডিট থেকে, সংখ্যাবাচক, অঙ্কবাচক, 1 2 3 4 5, এদেরকে বলা হয় কি নাম্বার? কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল ব্যাপারটা আসছে অর্ডার থেকে। অর্ডার শব্দের অর্থই হচ্ছে ক্রমবাচক, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 10th, 100th, মিলিয়ন্থ, ট্রিলিয়ন্থ, টিএইচ দিয়ে বলাই। তাহলে 3 নম্বর হচ্ছে মাল্টিপল মানে গুণ, মাল্টিপ্লিকেটিভ গুণবাচক, সিঙ্গেল, ডাবল। এরপরে কি? সিঙ্গেল ডাবলের পরের শব্দটা কি? এটা হচ্ছে মূলত এরকম না, ট্রিপল। এটার আরেকটা শব্দ আছে থ্রি-ফোল্ড। তাহলে ট্রিপল শব্দটা শুদ্ধ, আবার থ্রি-ফোল্ড বলা যায়, 4-fold, 100-fold, বিলিয়ন-ফোল্ড, মানে আগাইতে এভাবে যাবে। তাহলে ফুল যুক্ত করে আমরা কি গঠন করতে পারি? অ্যাডভার্ব গঠন করতে পারি। তাহলে আমরা যেমন এখানে, তাহলে ফুলড মানে হচ্ছে মূলত চিহ্নিত করা। তাহলে আমি লিখলাম, মনে করেন মাল্টিফোল্ড, হ্যাঁ, 4-fold, এভাবে। এটা হচ্ছে 2 নাম্বার। তারপরে 3 নম্বরে আমরা আরেকটা শব্দ পাই, ওটা হচ্ছে ওয়ার্ড বানানটা WARD। এটার অর্থ হচ্ছে দিক, কখনো কখনো ধরন অর্থ দেয়। হ্যাঁ, তাহলে হোমওয়ার্ড, এটার অর্থ কি দাঁড়ায়? পাড়ের দিকে, ডাউনওয়ার্ড নিচের দিকে, আপওয়ার্ড উপরের দিকে। তাহলে ওয়ার্ড দিয়ে আমরা যে সমস্ত শব্দ গঠন করি, এরা হচ্ছে কি? হোমওয়ার্ড লিখলাম, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, এক শব্দ। এদেরকে আমরা বলি অ্যাডভার্ব। তাহলে ওই যে ওয়ার্ড থাকলে, ফোল্ড থাকলে অ্যাডভার্ব হয়। অনেকেই এই ব্যাপারে আমরা সচেতন না, এখন ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আসেন, তাহলে এই 3টা লেখা হয়ে গেছে। আমাদের স্টেপ 1 প্রায় শেষের দিকে, কিন্তু আমরা স্টেপ 1-এর যে কয়টা কথা বলছি ওগুলো আমাকে আবারও একটু রিভাইজ করতে হবে। আগে এটা শেষ হোক, 3 নাম্বার গেল। এরপরে 4 নাম্বারটা হচ্ছে নাম্বার 4 হচ্ছে কি? আরেকটা ওটা কি লিখছিলাম? ওয়াইজ, ক্লকওয়াইজ,
অ্যান্টি ক্লকওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, বলে না? হ্যাঁ হ্যাঁ, বিবেচনায়, বিবেচনায়, ভিত্তিতে, ঠিক আছে তো? এরকম অর্থ দিবে। তাহলে আমরা লিখলাম কি? আমি লিখলাম ইজ ওয়াইজ, তারপরে কি ক্লক ওয়াইজটা লিখি যেন সহজে মনে থাকে। ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। তাহলে চ্যাপ্টার ওয়াইজ শব্দটা দিল, আপনি কোন পার্ট অফ স্পিচ জিজ্ঞেস করলে সরাসরি আমরা কি করব? হ্যাঁ, তাহলে ওয়াইজ দিলে এবার আসি অ্যাডভার্বের মধ্যে। অ্যাডভার্ব গঠনের জন্য মৌলিক আমরা 4টা সাফিক্স পেয়েছি। 1 নাম্বার হচ্ছে কি এলওয়াই। এলওয়াই এর অর্থ কি? হ্যাঁ, এলওয়াই হচ্ছে উভয়ে বা ভাবে। আচ্ছা, তাহলে অ্যাংরি, অ্যাংরিলি, ব্যাড, ব্যাডলি, হ্যাপি, হ্যাপিলি, পোলাইট, পোলাইটলি। এলওয়াই এর ক্ষেত্রে একটা জায়গা আমরা মনে রাখবো, এলওয়াই অ্যাডভার্ব গঠনের প্রতীক। এলওয়াই হচ্ছে সিম্বল অফ অ্যাডভার্ব। কিন্তু আমরা কখনো কখনো অ্যাজেটিভের সাথে, নাউনের সাথে এলওয়াই দিলে তখন সে অ্যাজেটিভ অ্যাডভার্ব না হয় কি হয়? অ্যাজেটিভ হয়। ওই অ্যাজেটিভকে অ্যাডভার্ব গঠনের একটা নিয়ম, ওটাও আমরা দেখেছি আগে এবং এটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপর হচ্ছে ফুল্ড। ফুল্ড মানে, ফুল্ডের অর্থ কি দাঁড়ায়? চিহ্নিত করা। ওয়ার্ডের অর্থ কি দাঁড়ায়? দিক বা ধরন। হ্যাঁ, তারপরে ওয়াইজ হচ্ছে, এই অর্থগুলোর উপরে গুরুত্ব দেওয়াটাই আমাদের আজকের ফোকাস বেশি। এবার বলেন, এবার অ্যাজেটিভগুলো একটু আমরা রিভাইজ করি। অ্যাজেটিভে আমরা কি কি পড়ছি? প্রথমে হচ্ছে অ্যাবল এবং ইবল, অর্থ কি দেয়? যোগ্যতা। তারপরে আমরা দ্বিতীয় নম্বরে পাচ্ছি কি? হ্যাঁ, ন্যাস, টিওয়াই এবং বলেন আস। লেস থাকলে কি অর্থ দিবে? উইদাউট। তারপরে রিলেশনশিপ বা সম্পর্কিত অর্থ দেখে। হ্যাঁ, তারপরে সর্বশেষটা কি বলছিলাম? ইস, হ্যাঁ, ISH, এটা কি অর্থ দিবে? ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। হ্যাঁ, চাইল্ডিশ, বুকিশ, হ্যাঁ, ফুলিশ। এবার অ্যাডভার্ব। অ্যাডভার্বের মাদার সিম্বল হচ্ছে কি? এলওয়াই। এলওয়াই এর অর্থ কি? উপায়ে বা ভাবে। তারপরে ফুল্ড। ফুল্ডের অর্থ কি? চিহ্নিত করা। ওয়ার্ডের অর্থ কি? দিক। হ্যাঁ, ওয়াইজের অর্থ কি? হ্যাঁ। এবার আমরা আমাদের কাছে দ্য লাস্ট পার্ট ইজ ভার্ব। ভার্বটাকে আমরা একটু দেখি। ভার্বের মধ্যে সহজ, হ্যাঁ, ভার্ব। ওই যে এখন, ওই যে প্রথমে যারা বুঝেন না তারা এখন লিখে নিতে পারবেন। প্রথমত 1 নম্বরে আমরা লিখেছিলাম 8। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইট, 8, ওই 8 না, এটা একটা সাফিক্স 8। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে, এটা মূলত কজ বোঝায়, কারণ। ঠিক আছে? কখনো কখনো ফ্যাক্ট বোঝাই, ফ্যাক্ট, ঘটনা। যেমন উদাহরণ হিসেবে আমরা দিলাম ন্যারেট, লোকেট। তবে ভার্বের ক্ষেত্রে আসলে এত সাফিক্সের অত প্রয়োজন পড়ে না। ভার্ব তো আসলে কাজ বোঝাই। হ্যাঁ, সাফিক্সের উপরে ভর করে ভার্বকে চিহ্নিত করার মতো জটিলতা আসার দরকার নেই। তবু আমরা জিনিসগুলোকে একটু স্পষ্ট করে দেখি। তাহলে আই, এটা হচ্ছে এফ। হ্যাঁ, IFY, অথবা শুধুমাত্র এফ এবং ওয়াই। এটাও মূলত কারণ, একই রকম, এরকম অর্থ প্রদান করে। যেমন দেখেন, আমি লিখলাম নোটিফাই, মুডিফাই, এরকম অর্থ দিবি। তারপরে IZE, এই যে সাফিক্সটা, এটার অর্থ, এটা হচ্ছে মূলত কজ বা কারণ বোঝাই। তারপরে মনে করেন UR, তারপরে হচ্ছে EN, সাহস করা, অভিমুখে যাত্রা করা, এই টাইপের অর্থ দেয়।
যেমন এখানে এখানে হচ্ছে মূলত করা বা ডু বা কাজ, তো সব ভার্ব দিয়ে কাজ বোঝাই। এই জন্য ভার্বের ক্ষেত্রে আসলে ওই যে নাউন বা অ্যাডজেক্টিভের মতো সাফিক্সের অত জটিলতা দেখবেন না। যেমন দেখেন আমি একটা শব্দ লিখলাম ব্রাইট, এটাকে আপনি ব্রাইট ইএন দেন, ব্ল্যাক ইএন দেন। এখানে আমি লিখলাম বেঞ্চার, পার্সোনালাইজ। তারপর আমি লিখলাম কি ডেমোক্রেটাইজ। কোনটা? এটা কারণ আচ্ছা, ইংরেজি লিখে ফেলছি বাংলার মধ্যে, এই জন্য। আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা ভার্ব কিন্তু মূলত অ্যাকশন প্রকাশ করে, তাই না? প্রথমে আপনাকে জানতে হবে ভার্বগুলো কাজ প্রকাশ করবে, এবং ভার্বগুলোকে এরকম সাফিক্স দিয়ে ক্যাটাগরাইজ করার তেমন নাই। তবু আমরা জাস্ট কিছু সাফিক্স দেখলাম, কোন ধরনের সিম্বলগুলো সাধারণত সাফিক্স হিসাবে ভার্বের শেষে আসে। সাহস করা, অভিমুখে বা এগিয়ে যাওয়া, এরকম অর্থ। এটা হচ্ছে করা অথবা কাজ প্রকাশ করে। তাহলে ভেঞ্চার, ইউআরই আসছে, তাহলে ব্লেকের শেষে আমরা কি যোগ করে দিলাম? ব্লেকেন। ব্রাইটের সাথে আমরা যোগ করে দিতে পারি ব্রাইটেন। তাহলে পার্সোনাল শব্দটার সাথে পার্সোনালাইজ, আমি এখানে এস দিয়ে বানানটা লিখেছি, ডেমোক্রেটাইজ জেড দিয়ে লিখেছি। তারপরে এফওয়াই, নোটিফাই, মডিফাই, আর এই সমস্ত শব্দগুলো দেখে বোঝা যাচ্ছে। তাহলে এখানে ভার্ব নিয়ে আমি অত রিপিট করবো না, আমাদের প্রথম পর্ব শেষ। দ্বিতীয় পর্বে একটু মজা পাবেন। প্রথম পর্বে যা শব্দ লিখেছি এবং এখানে কাজ হচ্ছে জিনিসগুলোকে রিভাইজ করা। দেখি আবারও 30 সেকেন্ড একটু রিভাইজ করেন। নাউনের ক্ষেত্রে আমরা 4 ক্যাটাগরির সাফিক্স পেয়েছি। হ্যাঁ, নাউন থেকে নাউনের জন্য আমরা কোন কোন সাফিক্স ব্যবহার করেছি? তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে নাউন। হ্যাঁ, আচ্ছা দেখি বলেন এবার। অ্যাডভার্ব গঠনের জন্য আমরা কি কি পেয়েছিলাম? এলওয়াই, ফুল, ওয়াইজ, আরেকটা কি? হ্যাঁ, ওয়াইজ। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, আমাদের যেন না হয়। তাহলে আমাদের প্রথম স্টেপে আমরা বেসিক, এখানে আমাদের উদ্দেশ্য ছিল উদাহরণগুলো না থাকলে আপনার জিনিসগুলো মনে থাকবে না বলে, কিন্তু আমাদের এখানে টার্গেট ছিল কোন সাফিক্স কি অর্থ দেয়, কোন সাফিক্স কি অর্থ দেয়, কোন সাফিক্স সাধারণত কি অর্থ দেয়। তাহলে সাফিক্সের আচরণ বা তার অর্থ, তার এক্সপ্রেশনটা জানা থাকলে অনেক সময় শব্দের অর্থও আপনি বের করতে পারবেন। আচ্ছা, এবার চলে আসি আমরা, দুইটাই তো শুদ্ধ, ঠিক আছে? এই জন্য এবার শুনেন, এখন কথা হচ্ছে এমন কিছু সাফিক্স নিয়ে আলোচনা। এই পর্বটা আপনার বেশি ভালো লাগবে, পরে দুইটা পর্বই আপনার কাছে একটু ইউনিক মনে হবে। এতক্ষণ যা বলছি এখানে অর্থ ছাড়া তেমন শব্দগুলো তো অনেক ক্ষেত্রেই জানেন। এমন কিছু সাফিক্স আমরা এখন দেখব, যে সাফিক্সগুলো একই সাফিক্স দিয়ে নাউন গঠিত হয়, আবার অ্যাডজেক্টিভ গঠিত হয়। আমরা দেখব কখন সে নাউন গঠন করবে, কখন সে অ্যাডজেক্টিভ গঠন করবে। তাহলে লিস্ট অফ কমন সাফিক্স, লিস্ট অফ কমন সাফিক্স। প্রথমে আমরা লিস্টগুলো একটু দেখব, তারপরে ক্যাটাগরাইজ করব। এখানে IVE, ঠিক আছে? তারপরে হচ্ছে ফুল, YANT অথবা ENT, তারপরে AL, তারপরে ER, এরপরে হচ্ছে
সি, এখানেও ইয়ার এ এল। এগুলো হচ্ছে লিস্ট অফ কমন সাফিক্স। এবার আমরা দেখব নাউন। এদিকে আমরা দেখব কি অ্যাডজেক্টিভ। নাউন এবং অ্যাডজেক্টিভ। মনে করেন আমি 1 নম্বরে দিলাম, এগুলো আমরা নাম্বার দিয়ে লিখলে আমাদের জন্য সুবিধা হবে, IVE। এখানেও আমি দিলাম IVE। তাহলে IVE এই সাফিক্স নাউন গঠন করে আবার অ্যাডজেক্টিভ গঠন করে। এখন যদি তার এই এই বিষয়টার এটার অর্থ যদি অবস্থা হয় তখন সে নাউন গঠন করবে, অবস্থা, সিচুয়েশন। আর এখানে যদি যোগ্যতা থাকা এরকম অর্থ দেয় তখন সে আবার অ্যাডজেক্টিভ গঠন করবে। তাহলে একটা সাফিক্সের এক্সপ্রেশনের উপর নির্ভর করে সে অ্যাডজেক্টিভ বা নাউন গঠন করে। যেমন দেখেন আমি এখানে লিখলাম মোটিভ। আমি এখানে লিখলাম সহজ শব্দ। এখানে কতগুলো সহজ শব্দ আছে না? প্যাসিভ। হ্যাঁ, মনে করেন ইনফিনিটিভ, ফেস্টিভ, সেন্সিটিভ, রিফ্লেক্টিভ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? শব্দগুলোর অর্থের বিচারে পার্থক্যটা দেখেন। তাহলে এখানে IVE এই সাফিক্সের অর্থ অবস্থা। প্যাসিভ, একটা পরিস্থিতি বোঝাচ্ছে না সে কি অ্যাক্টিভ না প্যাসিভ। হ্যাঁ, সক্রিয় নাকি নিষ্ক্রিয় এরকম অর্থ। সক্রিয় পরিস্থিতি, নিষ্ক্রিয় পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ। ইনফিনিটিভ, ইনফিনিটিভের মধ্যে কি অবস্থার বর্ণনা দিচ্ছে? অসীম, শেষ হয়নি, ইনকমপ্লিট, গোয়িং টু স্টার্ট, এরকম একটা অর্থ দিচ্ছে। কিন্তু যোগ্যতা থাকা, ফেস্টিভ, ওখানে কিন্তু অবস্থা না। এখানে ফেস্টিভের মধ্যে একটা ফেস্টিভ হওয়ার জন্য উৎসব মুখর হওয়ার যোগ্যতাটা যদি না থাকে তাহলে ফেস্টিভ হবে? তাহলে অনুরূপভাবে সেন্সিটিভ একটা অবস্থার বর্ণনা দিচ্ছে। অনুরূপভাবে রিফ্লেক্টিভ, প্রতিফলন এই পরিস্থিতি যদি না থাকে তাহলে অর্থটা আসবে না। তাহলে কথা হচ্ছে IVE যদি অবস্থা হয় তাহলে নাউন গঠন করে বা নাউনের সাথে অবস্থা অর্থ দেয়, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে সে অর্থ দেয় কোনো কিছুর হ্যাভিং এবিলিটি অফ সামথিং। না, কাজ করতে হবে আর কি। এখানে তো একটা ব্যাপার আছে, তো তুমি আনলিমিটেড অনেক কিছু ওরকম না। আমি একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসছি। তো এখন আমি তোমাকে প্রথম পর্বে 4টা পার্ট দিলাম, 4টা পার্টে কিছু কিছু শব্দ মানে সাফিক্স দেখালাম অর্থ সহ। তুমি কি ভাবছো শুধু এতটুকুই আছে? আর অনেক আছে না? কিন্তু এই জিনিসটাই তোমার ভেতরে অনেক অস্পষ্টতা থেকে একটা ফ্রেমের মধ্যে জিনিসটাকে নিয়ে আসছে। পরিশ্রম আগে যা রেডি করার কাজ, সর্টিংয়ের কাজ আমি করে ফেলছি। তাহলে 1 নাম্বার গেল। 1 নম্বরে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এই যে এইটা এখানে হবে যোগ্যতা থাকা, এখানে হবে অবস্থা। আচ্ছা, 1 নাম্বার গেল। এবার আসো এই যে ওখানে উপরে লিস্টে যেগুলো লিখেছি, এবার আসো এখানে অ্যাডজেক্টিভ আর না, এদিকে তো এখানে হচ্ছে কি নাউন, এখানে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে 2য় নম্বরে কি আছে? এই কালারটা কম দেখা যাবে, আবারও বুল কালার আসছে। তাহলে ফুল, এই যে ফুল শব্দের অর্থ হচ্ছে, এখন আগে দেখো তো এই ফুলের অর্থ কি? পরিপূর্ণ না? যখন পরিপূর্ণ অর্থ তখন নাউন হয়, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যখন সে আসবে তখন সে পরিপূর্ণ অর্থ দিবে না।
কথা বুঝছো? তখন কোনো কিছু, তখন ওখানে অর্থ হবে চিহ্নিত করা। তাহলে এটা হচ্ছে পরিপূর্ণ করার, করার পরিমাণ। আর এখানে আমরা এই যে ফুল শব্দটা, এটা তার অর্থ হবে চিহ্নিত করা। চিহ্নিত বানানটা হচ্ছে না, চিহ্নিত করা। কলমের সাইজ আর একটু ছোট হলে আরো সুবিধা হয়। চিহ্নিত করা অথবা দেওয়া। হ্যাঁ, তাহলে এবার দেখো তো, আমি লিখলাম মাউথফুল, হাউসফুল, থ্যাঙ্কফুল। তারপর লিখলাম কি বেলি ফুল। তাহলে দেখো, বেলি ফুল ভরপেট, ট্যাঙ্কফুল টাঙ্কি ফুল আর কি আমরা বলি না এই গাড়ির। তারপর হাউসফুল মাউথফুল। তাহলে এখানে একটা পূর্ণ হওয়া, পরিপূর্ণ করার পরিমাণের দিকে ইঙ্গিত করছে। কিন্তু তুমি এখানে দেখো বিউটিফুল, তো বিউটিফুলের মধ্যে কোনো কিছু দিয়ে পূর্ণতার দিকে অর্থ দিচ্ছে না, ঠিক না? তাহলে এখানে অর্থ মনে করো কেয়ারফুল, মনে করো ফেইথফুল, এগুলোতে তাহলে দেখো চিহ্নিত করা। ফেইথফুল মানে সে বিশ্বাসী, তাকে একটা চিহ্নে চিহ্নিত করা। সে যত্নহীন নাকি যত্নবান, একটা চিহ্নে চিহ্নিত করা। বিউটিফুল, সে আগলি নয়, বিউটিফুল। হ্যাঁ, এই ধরনের। কিন্তু এখানে কোনো কিছু দিয়ে ভরপেট, ভরপুর, টাঙ্কি ভরা, এরকম কোনো অর্থ নেই। হ্যাঁ, তাহলে দ্বিতীয় নাম্বার গেল ফুল। এটার অর্থ হচ্ছে এখানে ফুল চিহ্নিত করা, এখানে ফুল পূর্ণ করা। কেয়ারফুল, হ্যাঁ। আচ্ছা, অফুল, অফুল আছে না? আচ্ছা, তাহলে এবার এগুলা রাখলে মুছতে দেরি হয়, কষ্ট। তার চেয়ে বরং আমরা আবারও নতুনভাবে লিখি অন্য একটা শব্দ। 3 নম্বরে আমরা লিখবো কি জানো? শুধু ওয়াই। এখানে হচ্ছে আমাদের নাউন, এখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে এই ওয়াই যে সাফিক্সটা আছে, এটা হচ্ছে নাউনের ক্ষেত্রে এটা অর্থ দিবে কি ফলাফল। হ্যাঁ, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে এটার অর্থ হচ্ছে কোনো কিছু থাকা অর্থে, কোনো কিছু থাকা, হ্যাভিং সামথিং। অথবা তুমি ওই যে চিহ্নিত, একটা এর আগে বলছিলাম চিহ্নিত করা, এই টাইপের অর্থ প্রকাশ করবে যখন সে অ্যাডজেক্টিভ গঠন করে। উদাহরণ দিলেই বোঝা যাবে। যেমন উদাহরণ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখো, হাংরি, লিখলাম। মনে করো ক্রেজি, লেজি। এগুলোর অর্থ দেখো কোনো কিছু থাকা। তাহলে যার মধ্যে লেজিনেস আছে সেই লেজি, যার মধ্যে ক্ষুধা আছে সেই হাংরি। হ্যাঁ, যার মধ্যে অলসতা আছে, হ্যাঁ অলস, হ্যাঁ এই ধরনের। কিন্তু ভিক্টোরি, ভিক্টোরি, এখন ভিক্টোরির ভিতরে একটা রেজাল্ট আসছে না, বিজয়। এটা সবসময় একটা ফলাফল অর্থ দিবে। তুমি দেখো সোসাইটি, হ্যাঁ সোসাইটির মধ্যে ফলাফল হচ্ছে অনেক মানুষ মিলে বসবাস শুরু করার পরে একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এটা একটা ক্রিয়েশন। হ্যাঁ, মানে অনেক একসাথে বসবাস করলেই তখন সে সোসাইটি হয়, কিন্তু এক জায়গায় একত্রিত হলেই সোসাইটি হবে না। হ্যাঁ, অ্যানার্কি, অ্যানার্কি মানে কি নৈরাজ্য, মনার্কি। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে
ইফেক্ট বা ফলাফল দিচ্ছে, আর ওখানে হচ্ছে চিহ্নিত। বিউটি না, বিউটি তো মূল শব্দ। বিউটির ওয়াই তো কি না, সাফিক্স না, সাফিক্স হিসাবে আসার একটা ব্যাপার আছে না। বিউটির ওয়াই হচ্ছে রুট, মূল শব্দ। শব্দ মূল। সোসাইটির ওয়াই মূল না, কারণ ওখান থেকে একটা সোশ্যাল শব্দ আছে, সুসিও আছে, এই জন্য এখানে টি ওয়াই দিয়ে এটা সোসাইটি বানানো হয়েছে। এরকম টি ওয়াইটা অথবা ওয়াইটা এখানে সাফিক্স হিসাবে আসছে। এরপরে আমরা এটা কয় নাম্বারে ছিল? 3। লিখে শেষ? হ্যাঁ। সোসাইটি নিচে অ্যানার্কি, মনার্কি। হ্যাঁ, অনেস্টি, অনেস্ট অবস্থা, এটা এটার সাথে যাচ্ছে তো, লেজির সাথে। হ্যাঁ, তারপরে হচ্ছে 4 মধ্যে আমরা দেখবো এখানে হচ্ছে কি নাউন, আর এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে ইয়ার, এই যে উয়ার পেয়েছিলাম না আমরা, ভার্বের সাথে উয়ার যোগ করে কি করেছিলাম? নাউন গঠন করেছিলাম। আর কিন্তু ইয়ার, ওখানে ইয়ার দিলেও তো কি হয়? সিঙ্গার, ঠিক না? ক্রিকেটার হয় না, ক্রিকেট তো কি নিজেই নাউন, ক্রিকেট তো ভার্ব না, ঠিক না? তাহলে ওয়ার দিয়ে যেমন আমরা মানে নাউন গঠন করতে পারি, ইয়ার দিয়েও নাউন গঠন করতে পারি, কিন্তু ইয়ার দিয়ে আবার অ্যাডজেক্টিভ গঠন করার সুযোগ আছে। হ্যাঁ, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? ব্যক্তি নাকি, অথবা কর্তা, অথবা বস্তু। হ্যাঁ, এই ধরনের অর্থ প্রদান করবে। কিন্তু যখন ইয়ার এখানে আসবে তখন তার অর্থ হবে তুলনামূলক। যেমন আমরা ওই যে শব্দগুলো কম্পারেটিভ ডিগ্রি দিয়ে উদাহরণ দিয়ে দিলাম, বিগার, টলার, এটসেট্রা। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে সিঙ্গার, ব্যাংকার, এটসেট্রা। সহজ। ইজিয়ার হবে তো ইজিয়ার তো নাউন হচ্ছে না, ইজিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। হবে তো, ড্রাইভার। হ্যাঁ, তারপরে হচ্ছে 5 নাম্বার। তাহলে 5 নম্বরে আমরা এখানে দেখো এল, তাহলে এল যদি রেজাল্ট বোঝায় তখন সে নাউন হবে, ফলাফল। কিন্তু এই এল যদি রেজাল্ট অর্থ না দিয়ে কোয়ালিটি বোঝায়, যোগ্যতা অথবা কোনো সম্পর্ক, তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ করব। যেমন দেখো আমি লিখলাম অ্যাপ নর্মাল, ঠিক আছে? স্ট্রাকচারাল, ক্যাটাগরিক্যাল। তাহলে এখানে অ্যাবনর্মাল রিলেটেড টু নর্মাল, অ্যাবনর্মাল, এরকম স্ট্রাকচারাল রিলেটেড টু স্ট্রাকচার, মানে একটা সম্পর্কিত, রিলেটেড টু, বা এরকম একটা অর্থ আছে। কিন্তু নাউনের ক্ষেত্রে দেখো অ্যাপ্রুভাল, অ্যারাইভাল, রিফিউজাল, স্ট্রাকচারাল, ডিসমিজাল, রিফিউজাল। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে ওই যে নাউনের অর্থের সাথে এই শব্দগুলোর অর্থের মধ্যে দেখা, এটার মধ্যে একটা রেজাল্ট বা ফলাফল এই টাইপের অর্থ দিচ্ছে, কিন্তু এখানে সম্পর্কিত অথবা যোগ্যতা এই অর্থটা আসছে স্ট্রাকচারাল, এরকম।
হুম ওইটা একটা অবস্থা হুম ওইটার সাথে যুক্ত না করলে তো ওয়ার্ড নাই হুম স্যার নর্মালটা তো শুধু যে একটা ওয়ার্ড মানে হুম যুক্ত হওয়ার কারণে নর্মাল তো কোনো অর্থ নেই যুক্ত হওয়ার কারণে একটা আছে আছে নর্মাল অর্থ আছে তো নর্মালি ধর্ম নর্মালি আচরণ নর্মাল তো ওয়ার্ড অ্যাপ তো প্রিফিক্স কথা বলছো হুম তাহলে এখানে জাস্ট পার্থক্যটা কিছু কিছু ক্ষেত্রে খুব সিম্পলি মাথায় মাথায় টাচ করে কিছু কিছু ক্ষেত্রে একটু ভাবতে হচ্ছে কিন্তু কাজ করতে করতে হয়ে যাবে তাহলে আমরা এখন এখানে যা দেখলাম তা আমরা কত পর্যন্ত আসছি 5 আর বেশি নাই একটু দেখো এরপর আমরা তৃতীয় ধাপে যাব তৃতীয় ধাপের জন্যই তোমাদের সব অপেক্ষা এখানে হচ্ছে নাউন এখানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ আচ্ছা 6 নম্বরের ক্ষেত্রে আমি এখানে লিখলাম আইসি তাহলে এটা দিয়ে আমরা নাউন গঠন করতে পারি এটা দিয়ে আবার অ্যাডজেক্টিভ গঠন করতে পারি হ্যাঁ নাউনের ক্ষেত্রে এখানে দেখো বিজ্ঞান ঠিক আছে অথবা শিল্প আমি এখানে আর্টস লিখলাম আর কি আর্টস হ্যাঁ সম্মত বিষয় এই ধরনের অর্থ দিবে এই কি আইসি সাফিক্সটা কিন্তু নাউনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এটা হচ্ছে কোনো গুণ সম্পন্ন কোনো গুণ সম্পন্ন এরকম অর্থ দিবে যেমন দেখো ডোমেস্টিক তো ডোমেস্টিক মানে হচ্ছে গৃহস্থালী হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে মনে করো লিখলাম কি ড্রামাটিক ঠিক আছে কিন্তু এখানে অর্থটা দেবে দেখো অ্যারিথমেটিক হুম হ্যাঁ তো নাউনের সাথে টিক যোগ করে অ্যাডজেক্টিভ বানালাম না এবং যে অ্যাডজেক্টিভ বানালাম তার অর্থ কি দাঁড়াচ্ছে নাটকীয় নাটক সম্পর্কিত কথা বলছো কিনা হ্যাঁ তাহলে আইসি যোগ করেই তো তুমি এই নাউনকে অ্যাডজেক্টিভ বানাইছো ওটাই তো আলোচনা যে আমার নাউন এটা ঠিক আছে তো কথা এখানে উদ্দেশ্য হচ্ছে কি তাহলে বলো তো এখানে অর্থের পার্থক্যটা খেয়াল করছো অর্থাৎ সায়েন্স সম্পর্কিত আর্টস সম্পর্কিত কোনো বিষয়ে অ্যারিথমেটিক সায়েন্টিফিক এই টাইপের বিষয় সম্পর্কিত বিষয় হলে তখন আমরা এটাকে নাউন গঠন করি আইসি দিয়ে কিন্তু আমরা সাধারণ কোনো গুণসম্মত সম্পন্ন অর্থের জন্য আমরা অ্যাডজেক্টিভ গঠন করি আচ্ছা এরপরে আমাদের লাস্ট ওয়ান এটা লেখা শেষ অনেক কাজ আসবে কিন্তু বাসায় গিয়ে একটু কাজ করতে হবে এই ক্লাস একাধিকবার দেখা দরকার অথবা তোমার লেখাটা একাধিকবার পড়া দরকার মানে আজকে একটু লিখে লিখে সময় দিয়ে দিয়ে যেভাবে ক্লাস করাচ্ছি ওরকম করে সাধারণত হয় না মানে সময়টা দিচ্ছি হচ্ছে তুমি আসলে তোমার মাথায় গাঁথার জন্য পরিশ্রমটা কাজে আসবে কথা বুঝছো বেশিক্ষণ না টেনশন করিও না তাহলে এরপর আসো পরের জায়গাটাতে আমরা জি বলেন প্রশ্ন করেন প্রশ্ন থাকলে বেশিক্ষণ না আর 10 মিনিট ধরেন মানে কারণ ওই যে পরের পার্টটা ছোট হ্যাঁ তাহলে দেখেন এখানে আমরা লিখলাম নাউন এখানে আমরা লিখলাম হচ্ছে অ্যাডজেক্টিভ আরেকটা দ্য লাস্ট ওয়ান 7 হ্যাঁ এখন তাহলে দেখেন ANT অথবা ENT এদিকেও ANT অথবা ENT এটার মধ্যে যদি নাউন গঠন করি তখন তার মধ্যে একটা কি অর্থ দেয় প্রতিনিধি অথবা কর্তা সাবজেক্ট এই টাইপের একটা অর্থ আসবে কিন্তু এখানে অর্থ দিবে নির্দেশ করা অথবা হওয়া এই টাইপের অর্থ আসবে হ্যাঁ এখানে কিন্তু ANT একটা ENT একটা একটু উদাহরণ দেখেন মনে করেন আমি লিখলাম ইন্ডিপেন্ডেন্ট
লিখলাম মনে করেন এফিসিয়েন্ট, কনফিডেন্ট। আবার আবার আমি লিখতে পারি মনে করেন টলারেন্ট, এনটি দিয়ে টলারেন্ট বানান, হ্যাঁ। ব্রিলিয়েন্ট, অ্যারোগ্যান্ট। এগুলোর মধ্যে কোন একটার মধ্যেও প্রতিনিধি বা কর্তা এই টাইপের অর্থ নাই, বৈশিষ্ট্য টাইপের অর্থ, কোন একটা বিষয়ের দিকে নির্দেশ করা। মনে করেন অ্যারোগ্যান্ট মানে ওই বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া হওয়া এই ধরনের অর্থ। কিন্তু এখানে যে নাউনগুলো যদি এন টি দিয়ে যদি নাউন বানান, এগুলোর মধ্যে প্রতিনিধি, কর্তা অথবা কাজ এই টাইপের অর্থ আসবে। যেমন দেখেন আমি লিখলাম ডিপেন্ডেন্ট, হ্যাঁ, তারপরে ইনহেবিটেন্ট, বাসিন্দা আর কি। অ্যারোগ্যান্ট মানে হচ্ছে অহংকারী। তারপরে মনে করেন প্রেসিডেন্ট। ঠিক আছে, পার্লামেন্ট, পিইআর না, হ্যাঁ। এখানে কাজ, কর্তা। তাহলে যখন এটা ছিল শেষ, তাহলে দেখেন ইএনটি, এনটি, এরা যদি অ্যাডজেক্টিভ গঠন করে তখন তার অর্থ হয় কি কোনো কিছু নির্দেশ করা অথবা কোনো কিছু হওয়া। তাহলে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতার দিকে নির্দেশ করছে। এফিসিয়েন্ট, পরিপূর্ণতা, দক্ষতার দিকে নির্দেশ করছে। কিন্তু এফিসিয়েন্ট তো কোনো প্রতিনিধি না। এফিসিয়েন্ট মানে কি কোনো প্রতিনিধি বোঝাচ্ছে? কিন্তু প্রেসিডেন্ট যখন বলছি তখন প্রতিনিধি বোঝাচ্ছে না। ইনহেবিটেন্ট যখন বলছি তখন প্রতিনিধি বোঝাচ্ছে না। এই এলাকার যারা প্রতিনিধি সবাই তো ইনহেবিটেন্ট, বাসিন্দা। কথা বলছেন কিনা? কিন্তু যখন আপনি দেখেন টলারেন্ট মানে যিনি সহ্য করেন, সহ্যকারী, কিন্তু ইনি তো কোনো প্রতিনিধি না। বুঝতে পারছি কিনা? তাহলে দুই ধরনের শব্দ গঠনগতভাবে ইএনটি আছে, এনটি আছে, হোয়াটএভার, কিন্তু একটার অর্থ এক এক রকম। আচ্ছা, তাহলে আমরা এখন দ্বিতীয় ধাপ গেল, লাস্ট পার্ট। টেনশন করিও না, সর্বশেষ অংশটা একটু একটা টেবল শুধু, আর এতগুলো টেবল দেখছো, লাস্ট একটা টেবল দেখতে পারো। কিছু আমরা আজকে দেখলাম সাফিক্সগুলোর অর্থ, এবং প্রথম ধাপে নাউনের জন্য এই সাফিক্সগুলো, ভার্বের জন্য এই সাফিক্সগুলো, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দেখলাম, 4টা পার্ট। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2তে এসে দেখলাম আমরা কমন সাফিক্স, যারা এই অর্থ দিলে অ্যাডজেক্টিভ, এই অর্থ দিলে নাউন। পার্ট 2 দেখলাম। এবার হচ্ছে পার্ট 3তে আমরা দেখব এই 4টা পার্ট অফ স্পিচ চেঞ্জ করার ক্ষেত্রে কোনো কৌশল আছে কিনা, কোন কৌশলে আমরা ইজিলি জিনিসগুলোকে ইন্টারচেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু লাস্ট পার্টে দেখি। তাহলে আমরা চারটা পার্ট, প্রথমত হচ্ছে কি নাউন, তারপরে কি না 5টা লাগবে। প্রথমে হচ্ছে শব্দটা, ওয়ার্ড, মনে করো একটা বেসিক ওয়ার্ড নিলাম। এরপরে আমরা মনে করো প্রথমেই রাখবো নাউনকে, তারপরে হচ্ছে আমরা ওখান থেকে অ্যাডজেক্টিভে চলে আসবো। অ্যাডজেক্টিভের পাশে অ্যাডভার্ব রাখবো, কারণ অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব গঠন করা সহজ। তাহলে লাস্টে এসে আমরা কাকে দিব? ভার্ব। লিখে বন্ধ, একটু দেখো। মনে করো তোমাকে একটা শব্দ দিলাম,
লিখিও না, লিখার দরকার না। শুনো, এটা এটা কৌশল, এটা তো কোনো এতক্ষণ যে লিস্ট দিলাম ও লিখে না বা লিখে নিব এবং ওটা রিভাইজ করবো ওরকম কিছু না। এটা একটা কৌশল দিচ্ছি। কৌশলটা হচ্ছে তুই কিভাবে, এই যে তোমাকে এভাবে একটা টেবল দিবে রিটেন পরীক্ষায়, যদি এমসিকিউ তো লাগেই, আমরা কি করব? প্রথম কাজ কি জানো? আমরা একটা কৌশল করব। কৌশলটা হচ্ছে আমরা প্রথমে শব্দটাকে কি দিয়ে প্রশ্ন করব। কি প্রশ্নের উত্তরে যা পাবো তা হবে নাউন। কথা বুঝছো? তারপরে আমরা শব্দটাকে কেমন দিয়ে প্রশ্ন করব। কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ পাবো। আমি এখন দেখাচ্ছি তো। তারপরে আমরা কিভাবে দিয়ে প্রশ্ন করব, তখন আমরা কি পাবো? অ্যাডভার্ব পাবো। এই হচ্ছে বিষয়। ভার্বের জন্য তো আমাদের কিছু লাগে না। ভার্ব তো সবসময় কি বোঝাই? কাজ বোঝাই। এখানে অনেকগুলো উদাহরণ আছে। আমি ভার্ব নিয়ে কিছু প্রশ্ন করার দরকার নেই, এটাতে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার দরকার নেই, ভার্ব তো অ্যাকশন বোঝাবে। এই কৌশলটা দিয়ে আমরা জিনিসগুলোকে সমাধান করব। এবং আমাদের কাছে এজেটিভ গঠন করার জন্য, অ্যাডভার্ব গঠন করার জন্য, ভার্ব গঠন করার জন্য বা নাউন গঠন করার জন্য কিভাবে গঠন করব তা তো আমরা জানি, এতক্ষণে পড়লাম। এতক্ষণে আমরা দেখেছি এই এই সাফিক্সগুলো থাকলে নাউন গঠন হয়, এই সাফিক্সগুলো দিয়ে এজেটিভ গঠন হয়, এই সাফিক্সগুলো দিয়ে ভার্ব অ্যাডভার্ব গঠিত হয়। ওগুলো আমরা পাশে রাখবো। এবার আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। দেখুন স্পিরিট, তাহলে স্পিরিট শব্দটাকে, স্পিরিটকে প্রশ্ন করো কি। এটা এটা একটা শব্দ, এটা একটা কি শব্দ। শব্দটাকে দিয়ে কি দিয়ে প্রশ্ন করো। কি প্রশ্নের উত্তরে কি আসে? স্পিরিট। তার মানে এটা নাউন। কি, শুধু কি, তোমার আর কিছু করার দরকার নাই। তুমি জাস্ট কি দিয়ে শব্দটার দিকে তাকাও, তাহলে দেখা যাচ্ছে কির সাথে শব্দটা মিলছে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এটাকে এটাকে কি হিসাবে নিব? নাউন হিসেবে, নাউন হিসাবে নিলাম। তাহলে আমরা এখানে লিখলাম কি? স্পিরিট। এটা নাউন। এখন এবার কিভাবে প্রশ্ন করো? স্পিরিটকে কিভাবে দিয়ে প্রশ্ন করো? হ্যাঁ, আচ্ছা আগে কেমন দিয়ে প্রশ্ন করো। কেমন? স্পিরিট মানে কি? না না, এমনিতে স্পিরিট শব্দের অর্থ কি? স্পিরিট না, স্পিরিট মানে চেতনা। আওয়ামী লীগের ব্যবসা, ঠিক না? লম্বা একটা সময় ধরে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে চলে গেছে এবং এটা মানুষকে বিশ্বাস করাইতেও পারছে, ঠিক না? আগে যেটা ঘটে গেছে ওটা ঘটে গেছে, ওটা নিয়ে সবসময় ওটা নিয়ে বিক্রি করে চলতে হবে কেন? ওটা আমাদের বিশ্বাসে মনে প্রাণে আছে তো। এখন এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে কি জানো, পলিটিক্যাল কোনো কথা বললে তোমাদের এখনো ভয় লাগে। স্যার মানে উল্টো পাল্টা বলে ফেলতেছে, স্যারকে মনে অ্যারেস্ট করে ফেলবে। ট্রমাটাইজড হয়ে গেছিলাম না, মানে সব কথা বলবো। আরে আমার দেশ কোথায় কি হচ্ছে, তুমি কিভাবে চালাচ্ছ? ইউনুস আমরা বসাই দিয়েছি, ইউনুস দেশ কেমন চালাচ্ছে, এটা নিয়ে আমি কথা বলবার অধিকার না থাকলে আমি দেশের নাগরিক হয়ে লাভ কি? হ্যাঁ, আমরাই তো কথা বলবো নাকি? জনগণই তো বলবে আমার এটা পোষাচ্ছে না, তুমি আমার এই যে রাস্তায় লাইট দাও না, এটা আমার হচ্ছে না, তুমি চালাইতে পারতেছো না, তোমার এই সিদ্ধান্ত ঠিক হয় নাই, ঠিক না? আমরা যদি দেশের মালিক হই, রাজনীতি নিয়ে আমরা কথা বলতে পারবো না কেন? ওমা, এই ভয় মানুষের মধ্যে ঢুকাই দিয়েছিল শেখ হাসিনা। হিটলারও এত কঠিন করে চালায় নাই, হিটলারও এত কঠিন করে চালায় নাই। সবচেয়ে বড় ক্ষতিটা করছে আওয়ামী লীগ নিজের। আওয়ামী লীগ শব্দটা বলে মানুষ এখন রাস্তায় চলতে পারে না, ঠিক না? নিজের ক্ষতি হয়েছে বেশি। তো আমার যেটা কথা সেটা হচ্ছে, মানে পলিটিক্যাল কোনো কথা আসলেই তুমি ভয় পেয়ে যাচ্ছ কেন জানো? দীর্ঘ সময় ধরে তোমার বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত পুরো সময়টা তুমি ওরকম ভয়ের মধ্যে বড় হইছো। হাতি আছে না, হাতি, হাতি হচ্ছে বিশাল একটা হাতি। মাহুত হচ্ছে ছোট একটা বাচ্চা। এই ছোট্ট বাচ্চাটা
একটা লাঠি নিয়ে হাতিকে কন্ট্রোল করে কেমনে জানো? হাতির বাচ্চাটাকে জঙ্গল থেকে কালেক্ট করা হয়, কালেক্ট করার পরে দুধ খাওয়া অবস্থায়, ঠিক আছে, হাতি কি দুধ খায়? মানে দুধের বাচ্চা ধরো না, এখন তাকে এনে শিকল দিয়ে টাইট করে পাটা বেঁধে রাখা হয়। এখন সে মায়ের জন্য কান্না করে এবং শিকলটা অনেক টানে, অনেকক্ষণ টানতে টানতে ও তো ছোটো বাচ্চা, হাতে তো টানে, শিকল ছিটতে পারে না, তার পায়ে ব্যথা হয়ে যায়। যখন টানতে পায়ে ব্যথা লাগে, রক্ত পড়ে, এখন যখন বেশি ব্যথা পায় তখন সে আর টানে না, ব্যথা পাচ্ছে তো। ওই যে বাচ্চাকালে তার মনের ভেতরে একটা ভয় ঢুকে গেছিল শিকলটা টান দিলে সে ব্যথা পাবে, এই জন্য বুড়ো হয়ে যাওয়ার পরেও তার ওই বিশ্বাসটা রয়ে যায়, টান দিলে সে ব্যথা পাবে, আর টানে না। অথচ যখন সে বড় হয়েছে, যে ঘরের সাথে বাঁধছে, ঘরটা এক টানে সে নিয়ে যেতে পারবে, তবু তার মনের মধ্যে এই বিশ্বাসটা ভাঙে না, শিকল টান দিলে কি হবে, ব্যথা পাবে। আমাদের একটা এই লাল বিরিশ ছিল, বিরিশ বুঝো তো, শার্ট, আমাদের গায়ের ছা, এটা কথা বলছো, বড় হয়েছে আর কি। তো বিলের মধ্যে এটা লাঠি দিয়ে খুঁটি দিয়ে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখছে না। দেখেন আমাদের বেলাল ভাই হচ্ছে গরু টরু কাজ করতো আর কি, আমার বাড়িতে কাজ করতো, ও নাই। এখন আম্মা বলছে এটা নিয়ে আয়। এখানে এই গরু হচ্ছে বেশি মারতো, কিন্তু আমাকে মারতো না। আমার যেটা ক্লিয়ারলি এখনো সেন্সে আসে। এখন আমি যখন গেছি, গরু তো এমনি দাঁড়ায় আছে, আসতেছে না, অন্ধকার হয়ে গেছে, বেলাল ভাই নাই বলে, এই জন্য তো ইমার্জেন্সি বলে তো আমি গেছি। আমি লাঠির কাছেও যাই নাই, গরু এমনিতে চলে আসতেছে এবং সে স্বাভাবিকভাবে হাঁটার সময় রহিটা ছিঁড়ে চলে আসছে, কিন্তু এতক্ষণ কিন্তু সে আসে নাই। তার বিশ্বাস ছিল তার বেঁধে রাখছে, সে আসতে পারবে না। কিন্তু আমি যখন গেছি, আমার দেখে সে আমার সাথে হাতে বাসায় চলে আসছে, এবং এত মোটা রশি, সে তার জন্য এটা কোনো ব্যাপার না, এটা তো গরু অনেক শক্তিশালী। ওই যে বিশ্বাস, তো তোমার গলায়, তোমার পায়ে, তোমার মুখে, তোমার ঠুটে, তোমার চিন্তায় শিকল পরিয়ে দেওয়া হয়েছে। তুমি পলিটিক্যাল কথা বলতে ভয় পাও, কথা বুঝছো কিনা? হ্যাঁ, চলে আসো। এই তো মানে এই ভয়টা চলে যাওয়া দরকার মানুষ হিসাবে, একটা আমরা নাগরিক হিসাবে, ঠিক না? তো বিএনপি এই করছে, এটা বলতে আমার ভয় লাগবে কেন? জামাত এই করছে, এটা বলতে আমার ভয় লাগবে কেন? ইনুস ওটা বলছে, আমি নাগরিক, তুমি চালাইতে চাচ্ছ, তুমি যেটা যেভাবে চিন্তা করছো আমার পছন্দ হচ্ছে না, কথা বুঝছো কিনা? তো নাগরিক অধিকার তো এটা মৌলিক অধিকার, সিটিজেন রাইট, হিউম্যান রাইট বলে সিটিজেন রাইট কোথায় চলে গেছে, ঠিক না? আরে মানুষ 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 হইতে বানায় রাখো না, হাতির বাচ্চা বানিয়ে রাখছ, চিন্তা করতে দিছ, টানলে ছিঁড়ে যাবে, ঠিক না? তো হিউম্যান রাইট বলে আর লাভ কি? মানে যেটা আসলে কোনো অধিকার হইতে নেই এই দেশে। তাহলে বলো, স্পিরিট, স্পিরিট মানে চেতনা। হ্যাঁ, এখান থেকে কথাটা আসছে। আজকে এমনি কোনো কথা বলে নেই পুরো ক্লাসে, লাস্টে একটু করে বললাম আর কি। হ্যাঁ, তাহলে কি প্রশ্নের উত্তরে স্পিরিট পেলাম, তাহলে স্পিরিটটা নাউন। তো কেমন 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 কি হবে? স্পিরিচুয়াল। কেমন স্পিরিচুয়াল, কেমন আধ্যাত্মিক, মিলে না? হ্যাঁ, তাহলে স্পিরিট মানে চেতনা, চেতনা চেতনা সিরিয়াসলি এগুলো স্পিরিচুয়াল। তাহলে কিভাবে বলো? স্পিরিচুয়ালি নাকি? তারপরে হচ্ছে এখন এবার বলো, স্পিরিটের কোনো ভার্ব কি এবার আসে? তাহলে আমি তোমাকে বলছিলাম, যখন দেখবা কোনো শব্দের কি নাই, ভার্ব, সরাসরি ভার্ব পাচ্ছ না, তাহলে বি অথবা কি দিব? তাহলে আমরা এখন দেখো, বিটা বসাবো কার সাথে? অ্যাডজেক্টিভের সাথে। বি স্পিরিট না, বি স্পিরিচুয়ালি না, বি অথবা মেক বসাবো কার সাথে? তখন ভার্ব হবে। তাহলে আমরা শব্দটাকে বানাবো বি স্পিরিচুয়াল। এখন দেখি আরেকটু সহজ শব্দ দিই। এই শব্দটা তোমার কাছে, অনেকের কাছে একটু জটিল লাগছে, বা কৌশলটাই তোমার মজা লাগে নাই, কারণ তুমি শব্দের কারণে বুঝতে পারো নাই। একটু সহজ টাইপের শব্দ দিলে তোমার কাছে পুরো কৌশলটা কাজে লাগবে মনে হবে। যেমন দেখো, মনে করো আমি লিখলাম পেইন, পেইন পেইন। পেইন মানে কি? মেয়েরা বলে না, ও পেইন, ঠিক না? হ্যাঁ, তাহলে পেইন,
পেইন শব্দ এটা একটা শব্দ, দ্য গিভেন ওয়ার্ড। এবার তুমি কি দিয়ে প্রশ্ন করো, তাহলে কি প্রশ্নের উত্তরে কি পেইনফুল আসে, পেইনফুলি আসে, নাকি পেইন আসে? হোয়াট? পেইন। তাহলে এটা নাউন, এটাকে আমরা কি লিখলাম? নাউন। এবার কেমন? পেইনফুল, পেইনফুল। এবার কিভাবে? পেইনফুলি। তারপরে হচ্ছে ডবল এল হবে, সিঙ্গেল এল হবে, এটা বানানোর বিষয়। এবার বলো পেইন, এটাকে আমরা কি সরাসরি কোনো ভার্ব পাচ্ছি? তাহলে আমরা কি করব? বি পেইনফুল, অথবা আমরা এখানে আরেকটা শব্দ দিতে পারি কি? মেক পেইনফুল। তাহলে বি পেইনফুল হলে নিজে নিজে, আর মেক হলে অপরের জন্য, এরকম অর্থ। দেখি এবার একটা সহজ শব্দ দিই, আরেকটা সহজ শব্দ দেখি, বলো তো। আমি একটা শব্দ লিখলাম কি? ব্ল্যাক। নাউন ব্ল্যাক। তাহলে আমরা জানি কোনো রঙের নাম কি নাউন হয় না অ্যাডজেক্টিভ হয়? দুটোটাই হয়, আমাদের অবস্থা বিবেচনা করতে হবে। হ্যাঁ, তাহলে অবস্থা আমরা বাইকে যখন ব্যবহার করে তখন এটা অ্যাডজেক্টিভ করে নাউন থেকে দেয়। অভিধানত নাউন না, কোন রঙের নাম, রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক, গ্রিন, ভুল চিন্তা করছো? অ্যাডজেক্টিভ। রঙের নাম কি? রঙের নাম অ্যাডজেক্টিভ, বলো না রঙের নাম কি? এটা কমন সেন্স। তারপরে এবার এখন এটাকে এবার কি বলো, কি দিয়ে প্রশ্ন করো? না, মনে করো ব্ল্যাক, ব্ল্যাকনেস। হ্যাঁ, তাহলে এটাকে এবার তুমি কেমন দিয়ে প্রশ্ন করো? হ্যাঁ হ্যাঁ, আমি তো একটু আগেও বলছি ব্ল্যাক রঙের নাম অ্যাডজেক্টিভ, তোমার এটা বিশ্বাস হচ্ছে না কেন? রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, ব্ল্যাক, হোয়াইট, এরা অ্যাডজেক্টিভ। ওটা বাবু বেসিক্যালি মনে রাখবা আর কি। তাহলে এবার বলো, এবার এই শব্দটাকে অ্যাডভার্ব বানাই, বানাও না? তাহলে অ্যাডজেক্টিভের নাউনের সাথে এলওয়াই যোগ করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়। এখন এটাকে আমরা মিলে কিনা, কিন্তু এটার ভার্বটা তোমাদের পারা দরকার। বলো ব্ল্যাক, ব্ল্যাকেন। ব্ল্যাকের অ্যাডভার্ব বলে কোনো সেন্স কি আদৌ আসে? আসে না? বলো না। ব্ল্যাকের অ্যাডভার্ব বলে কোনো সেন্স আসে না। কিন্তু সরাসরি ব্ল্যাক শব্দটাকে তুমি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে দেখবা। হ্যাঁ, আই রোড দ্যাট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। কথা বলছ? এটার অর্থ হচ্ছে আমি লিখিতভাবে সেটা দিয়েছি, ঠিক না? হ্যাঁ, তাহলে ওটা, তবে ওটার ইয়া নেই এখানে। আমি আরো অনেক কিছু আছে, দেখি আরেকটা শব্দ বলো, আরেকটা, দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ, তাহলে বলো এবার একবার, তাহলে একবার ফিডব্যাক দাও। তাহলে আমরা গিভেন ওয়ার্ডটাকে কি দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে প্রশ্ন করে কি প্রশ্নের উত্তরে, মনে করো আমি তো তোমাকে এখানে স্পিরিট দিলাম, হ্যাঁ, তোমাকে মনে করো শব্দটা দিলাম, শব্দটা যদি এভাবে থাকতো স্পিরিচুয়াল থাকতো, তাহলে স্পিরিচুয়ালকে কি দিয়ে প্রশ্ন করলে তুমি স্পিরিট পাইতা না? তারপরে কেমন দিয়ে প্রশ্ন করলে? স্পিরিচুয়াল। আর আমরা জানি এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিয়ে আমরা কি পাই? অ্যাডভার্ব পাই। অথবা কিভাবে প্রশ্নের উত্তরে আমরা স্পিরিচুয়াল, স্পিরিচুয়ালি। আর ভার্বের ক্ষেত্রে সাধারণত অ্যাকশন প্রকাশ করে এমন শব্দ বসাবো। ভার্ব ফাইন্ড আউট করার তেমন কঠিন কখনো না। কোনো কারণে যদি কোনো ভার্ব পাওয়া না যায়, এই কৌশলটা কাজে লাগবে। কঠিন বা কম্পিটিটিভ এক্সামের মধ্যে এটা অনেক কাজের জিনিস। হ্যাঁ, তাহলে এবং বি এবং মেক বসাবো। বি এবং মেক বসাবো কি শব্দটার শুরুতে, নাকি ওই শব্দটার অ্যাডজেক্টিভের শুরুতে? অ্যাডজেক্টিভের শুরুতে। তাহলে দেখি, শেষ কথা বলো। তাহলে আমরা নাউন বের করার জন্য শব্দকে প্রশ্ন করব কি দিয়ে? কি দিয়ে অথবা কি দিয়ে?
তারপরে অ্যাডজেক্টিভ বের করব কি দিয়ে? কেমন। আর অ্যাডভার্ব বের করব কি দিয়ে? কিভাবে। হ্যাঁ, অনেকক্ষণ ক্লাস করছো, লিখছো, লাস্টের দিকে অত অনেক বেশি থ্রিলিং, অনেক বেশি ইন্টারেস্টিং এরকম মনে না হলেও পরে এটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হবে। এটা কাজের কথা, কাজের কথা। হ্যাঁ, তারপরে কিভাবে? তারপরে তারপরে হচ্ছে ভার্বের ক্ষেত্রে, হ্যাঁ, কাজ। ভার্বের ক্ষেত্রে মূলত অ্যাকশন। আর ভার্বের ক্ষেত্রে আমরা গঠনের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে বলছি, ওটা হচ্ছে কি? হ্যাঁ, বি, তারপরে হচ্ছে মেক প্লাস কি হবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বি ফেথফুল, বি পেইনফুল, এরকম। তাহলে ইন্টারচেঞ্জ অফ পার্সেসের এই ক্লাসটা আমরা দেখলাম। তো এখানে এই ক্লাসের বৈশিষ্ট্যটা হচ্ছে, এই ক্লাসটা তোমার এখন করার সময় বাংলা ব্যাকরণের মতো, যখন ক্লাস করছো তখন খুব মজা লাগছে, বোঝা গেছে, বুঝছো, বুঝো নাই এমন তেমন কোনো ডিফিকাল্টি নেই। কিন্তু বাসায় গিয়ে 2-3 দিন পরে বাংলা ব্যাকরণের সন্ধির যে নিয়ম ক্লাসে বুঝে গেছো, 1 সপ্তাহ পরে আবার ভুলে গেছো। এই ক্লাসটাও ঠিক ওরকম ঘটবে। যখন আলোচনা করছি, কথাগুলো বলছি, যখন তুমি লিখছো, তোমার কাছে মনে হচ্ছে ইয়া প্র্যাকটিক্যাল এবং ইজি, আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু 1 সপ্তাহ পরে তুমি ভুলে যাবা। এই জন্য তুমি একটা কাজ করবা, এটা তুমি প্রয়োজনে আবারও গিয়ে আবার নোট করবা বা আবার একটু আলোচনা করবা, জিনিসগুলো নিয়ে তুমি আরো কিছু উদাহরণ বানাবা। এখানে যে উদাহরণগুলো আমি লিখেছি, প্রত্যেকটা সাফিক্স দিয়ে তুমি আর কিছু নতুন শব্দ লিখবা। আমি বুঝতে পারছি। এবং একটা যদি কাজ করতে পারো তাহলে অনেক বেশি কাজ ইফেক্টিভ হবে। ওটা হচ্ছে প্রথম পার্ট 1। পার্ট 1-এর মধ্যে প্রত্যেকটা সাফিক্সের একটা অর্থ দেখানো হয়েছে না? ওই অর্থগুলো তুমি একবার মুখস্থ লিখবা এবং প্রত্যেকটা সাফিক্স মুখস্থ একবার লেখার চেষ্টা করবে। এখানে তো রিপিট করে অলরেডি মুখস্থ একবার করছো, ঠিক আছে? তো যেহেতু নামাজের সময় আছে, রোজার বিষয়, আজকে এখানেই থাক। আমি কিন্তু ওই